আমার নাম শাকিল আহমেদ রুবেল। আমি এসেছি ময়মনসিংহ জেলার ভালুকা থানার। ওকে রাসেল ভাই, আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা রাসেল ভাই আমার সাথে ঘটা কোনো ঘটনা না, এটা আমার এক ফ্রেন্ডের কাছ থেকে শোনা। তো এই ঘটনাটা তার ফ্রেন্ডের বাবার সাথেই ঘটে। জি। ঘটনাটা এরকম, ওনার বাবা ছিলেন ওদের যে এলাকা, ওই এলাকার একজন ইমাম। ওদের পাড়ার যে মসজিদ, সেই মসজিদের তিনি ইমামতি করতেন। আর যেটা সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে রাসেল ভাই, ওদের এলাকার যদি কোনো লোক মারা যেত, তো সেই লোকগুলোর মানে জানাজার নামাজ, দাফন কাফনের ব্যবস্থা, গোসলের কাজটা উনিই করতেন। জি। তো একটা ছেলে ছিল ওই এলাকার মধ্যে, সঙ্গত কারণে আমি নামটা বলছি না। সেই ছেলেটা রাসেল ভাই এই টাইপের ছিল, মানে যত ধরনের বাজে কাজ হতো ওই এলাকার মধ্যে, সবগুলা কাজের মধ্যেই তার উপস্থিতিটা বেশি লক্ষণীয়। তো যাই হোক, কি একটা কারণে ওই ছেলেটাকে কিছু লোকজন মিলে, কে বা কারা, ওকে মার্ডার করে। মার্ডার করার পরে রাসেল ভাই এই যে ইমামের কথা বলছিলাম, সেই ইমাম সে খবরটা পায়, এবং মার্ডার করার পরে সেই লাশটাকে রাসেল ভাই গলার মধ্যে রশি দিয়ে একটা গাছের সাথে ঝোলানো হয়। তো সেই লাশটাকে তার পরিবারের লোকজন সেই গাছের মধ্যেই প্রথম দেখে, তো সেখান থেকে নিয়ে আসে। লাশটা পোস্টমর্টম করা হয়, তো সেখান থেকে আবার নিয়ে আসা হয়। তো সেই হুজুরটা চায়, ওদের বাড়িতে যাওয়ার পরে হুজুরটা লাশটা দেখলো, দেখার পরে তো জানাজার টাইম ফিক্সড করার জন্য ওদেরকে বলল। তো ওর ফ্যামিলির যারা ছিলেন গার্ডিয়ান, তারা রাতে 10টার সময় টাইমটা ফিক্সড করেন, কারণ ওদের অনেক আত্মীয় স্বজন ছিল যারা মানে ওদের এলাকার বাইরে থাকতো, অনেক দূরে। তো তারা আসতে গেলে রাসেল ভাই বেসিক্যালি অনেকটা টাইম লাগবে এরকম। তো সেজন্য তারা রাতে 10টার সময় জানাজার নামাজটা ফিক্সড করে। তো যাই হোক, হুজুরটা বললো এক সময় ওর বাবাকে, যে মারা গেছে ওর বাবাকে বললো যে, ভাই দেখেন টাইমটা তো আসলে বিকেল হয়ে গেছে, তো আমরা মনে করি যে লাশটাকে কুশল করানোটা এই টাইমটাতে বেটার। তো বললো যে ঠিক আছে, আপনারা যা ভালো মনে করেন সেটাই করেন। তো ওকে গোসল করানোর জন্য আসলে নিয়ে যাওয়া হয়, সব প্রসিডিউর মেনটেন করে গোসল করানো শুরু করে দেয় ওরা। তো ওই হুজুরের সাথে সম্ভবত আরও 2জন লোক ছিলেন গোসল করানোর কাজে, মানে সাহায্য করার জন্য। তো গোসল করানোর সময় রাসেল ভাই যেটা ওই হুজুরের সাথে থাকা একটা লোক ফিল করে যে লাশটা নাকি একটু নাড়াচাড়া করে ওঠে। ওরে বাবা! তো হুজুরকে বললো, হুজুর আমি একটা বিষয় খেয়াল করছি, যেটা হচ্ছে লাশটাকে যখন আপনি কাত করে শোয়ালেন, তখন লাশটা অটোমেটিক্যালি চিত হয়ে শুয়ে গেছে। তো হুজুর বিষয়টা খেয়াল করছে কিনা বলতে পারবো না। তো হুজুর ওদেরকে মানে একটু অন্য ইঙ্গিতে বোঝালো যে দেখো এটা আসলে কিছুই না, এরকম অনেক সময় হয়। আচ্ছা। তো তোমরা এটাকে তেমন সিরিয়াস ভাবে কিছু নিও না, পাত্তা দিও না। তো ওরা ঠিক আছে নর্মালি আবার কাজ করতে শুরু করলো। তো আরেকটা টাইমে হুজুর খেয়াল করলো যে ওই লাশের ঘাড়টা রাসেল ভাই ডান দিকে ঘোরানো ছিল। আচ্ছা। তো হুট করেই ঘাড়টা আবার সোজা হয়ে গেল, মাথাটা পুরো সোজা হয়ে গেল, এটা কারোর টাচ ছাড়া। আচ্ছা। কেউ কোনো হাত দেয় না ওই জায়গাটার মধ্যে, কিচ্ছু করে না, অটোমেটিক্যালি এই কাজটা হয়ে গেল। তো এটা দেখে হুজুর নিজেও ভয় পেয়ে গেল। তো হুজুর বললো যে দেখো আসলে এটা সামথিং স্ট্রং, তো আমরা যত তাড়াতাড়ি সম্ভব লাশটাকে গোসল করানোর কাজটা শেষ করে ফেলি। তো তাড়াহুড়া করে কাজটা শেষ করার পরে রাসেল ভাই ওদের যে এই ছিল গার্ডিয়ান ছিল, ওদের বাড়ির উঠানের মধ্যে লাশটাকে নিয়ে রাখার পরে একটা খাটিয়ার মধ্যে রাখা হয়। তো অনেক দূর থেকে ওর আত্মীয় স্বজনরা আসছিল, আসার পর বলছিল যে লাশ দেখানোর জন্য। হুজুর ওই লাশের মাথার কাছেই বসে আছে। কেউ এসে যদি বলে যে হুজুর লাশটা দেখান, তো হুজুর মুখ থেকে কাপড়টা সরিয়ে সেই লাশটাকে তাদেরকে দেখাতো। তো রাসেল ভাই ওর যে লাশটা ছিল, ওকে যেহেতু মার্ডার করা হয়েছে, ওর শরীরে অনেক জায়গার মধ্যে অনেক দাগ ছিল, অনেক জায়গাতে কেটে গেছিলো, ফেটে গেছিলো, এরকম অনেক কিছু ছিল। তো মুখের মধ্যে কোনো স্পট ছিল না। তো হুজুর একটা টাইমে খেয়াল করলো যে যখন একজন লোক এসে বললো যে হুজুর লাশের মুখ থেকে একটু কাপড়টা সরান, আমি একটু দেখব। হুজুর কী করলো, লাশের মুখ থেকে যখন কাপড়টা সরালো, তখন মুখের দিকে তাকিয়ে দেখে হুজুর যে টোটালি চেহারাটা চেঞ্জ হয়ে গেছে। এরকম চেঞ্জ হয়েছে যে ওর মুখের মধ্যে অনেক মনে হচ্ছে যে দাগ আছে, আঁচড়ালে যেরকম হয় সেরকম, খামচি দিলে যেরকম হয় সেরকম দাগ, আর বিভৎস একটা চেহারা হয়ে গেছে, যেটা আগে ছিল না। হুট করে এমন একটা কিছু হয়ে গেছে। তো হুজুর তো আগে থেকে বুঝতে পারছিল যে রাসেল ভাই যে এটা আসলে একটা অন্য ধরনের কোনো কিছু করতে যাচ্ছে এই জায়গায়। তো সেটা ভেবে হুজুর আরও ভয় পেয়ে গেল। ভয় পাওয়ার পরে
হুজুর এক পর্যায়ে সেখান থেকে উঠে দূরে চলে গেল। যে হুজুর বলল, ভাবতেছিল এই টাইমটাতে যে আসলে এটা তো আসলে যেরকম হচ্ছে সেটা খুব ভালো কিছু না। তো হুজুর দূরে চলে গেল। তো 10টা বাজার সাথে সাথে ওর জানাজার নামাজ শুরু হয়ে যায়। জানাজার নামাজ শেষ করে ওকে যখন মাটি দেওয়া হয়, দাফন করার কাজটা শেষ করার পরে জি হুজুর এবং ওই ফ্যামিলির যারা ছিল সবাই বাড়িতে চলে আসে। চলে আসার পরে হুজুর ওই ছেলের বাবাকে বলল যে ভাই আমি তো চলে যাব, তো আমি আজকের মতো চলে যাই, আপনারা কান্নাকাটি করেন না, যেটা হবার সেটা হয়ে গেছে। তো আপনি বাড়ির গার্ডিয়ান, আপনি সবাইকে সান্ত্বনা দিয়ে বিষয়টা নর্মাল করার চেষ্টা করেন। আমি চলে যাচ্ছি, আমি কালকে সকালে আবার আসবো আপনাদের বাড়িতে। তো ওই লোকটা বলল যে হুজুর আপনার কি একা যেতে কষ্ট হবে, আমি কি একটা লোক দিব? তো বলল যে না ভাই, কাউকে দেওয়ার দরকার নাই, আমি একাই যেতে পারবো, কারণ এই এলাকার রাস্তাঘাট তো সবই আমার চেনা। তো হুজুরটা চলে গেল। ঘটনাটা রাসেল ভাই এই জায়গাতেই শেষ হয় নাই। তো হুজুর শুয়ে আছে রাতের বেলা, ঘুমিয়ে গেছে বললে ভুল হবে, কিছু কিছু তিনি মানে টের পাচ্ছিলেন এরকম। তো হুজুর একটা টাইমে খেয়াল করলেন যে আগরবাতির একটা গন্ধ তার নাকের মধ্যে আসতেছে। তো ঘুমের মধ্যে সে এটা ফিল করলো। তো হঠাৎ এক পর্যায়ে আরেকটু খেয়াল করলো যে ওর বুকের উপরে মানে উপর থেকে পানি পড়তেছে এরকম একটা কিছু। তো ও এটাও ফিল করলো যে ওর বুকের উপর মানে পানি পরে ভিজে গেলে যেরকম হয় সেরকম একটা অবস্থা। তো সেটা যেহেতু গরমের দিন ছিল না, তো সেটা হওয়ার কোনো কথা না, এরকম হওয়ার কথা না। তো হুজুরটা কী করলো, ঘুম থেকে সজাগ হওয়ার পরে উনি বুকের উপর হাত দিয়ে দেখে যে ওর বুকটা ভিজা, ওর যে পাঞ্জাবি গায়ে ছিল সেই পাঞ্জাবিটা পুরোটাই ভিজে গেছে। তো তারপর যেটা তিনি খেয়াল করলেন, তিনি উপরের দিকে তাকাতেই দেখেন যে যেই ছেলেটাকে তিনি দাফন করেছেন কিছুক্ষণ আগে, সেই ছেলেটার লাশটাই ওর উপরে ঝুলে আছে। ও মাই গড। আর সবচাইতে বড় বিষয় যেটা রাসেল ভাই, ওর বুকের মধ্যে যে পানি পড়ছিল সেই পানিটা হচ্ছে সেই লাশের শরীর থেকে তার বুকের উপর পানিগুলো পড়ছিল। আর এত পরিমাণে পানি পড়ে রাসেল ভাই, যেটাতে ওর পাঞ্জাবি ভিজে যায়, বিছানাটাও কিছুটা ভিজে যায়। তো এটা দেখে সে এত ভয় পাইছিল, মানে তার পুরো শরীরটাই ফ্রিজ হয়ে গেছে। সে কোনোভাবেই নাড়াচাড়া করতে পারতেছিল না, কোনো মুভমেন্ট ওর মধ্যে নাই। শুধু তিনি ভয়ে ভিতরে ভিতরে মানে ভয় পাচ্ছিলেন, কোনো নাড়াচাড়া করতে পারতেছিলেন না। তো এরকম 4-5 মিনিট যাওয়ার পরে তিনি নাড়াচাড়া করতে পারলেন এবং চিৎকার করে একটা দৌড় দিলেন। দৌড় দিয়ে রুম থেকে বেরিয়ে বাড়ির যে উঠান আছে উঠানের মধ্যে গিয়ে তিনি পড়ে যায় এবং পড়ার সাথে সাথেই উনি সেন্সলেস হয়ে যায়। তো ওনার দুটা ছেলে 2 রুমে ছিল, তো ওরা শব্দ শুনতে পেয়ে দৌড়ে চলে আসে বাহিরে। আসার পরে যেটা দেখলো যে ওনার বাবা সেন্সলেস হয়ে পড়ে আছে মাটিতে। তো এটা দেখে তারা একটু আশ্চর্য হলো যে হঠাৎ করে বাবার কি হলো, এরকমভাবে সেন্সলেস হয়ে গেছে, আসলে ঘটনাটা কি। তো ওনারা রুমের মধ্যে ওনাকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে ওর মাথায় পানি দেয়, যা যা করা দরকার করে ওনাকে সুস্থ করে তোলেন। এরকম সুস্থ করে তুলতে তুলতে প্রায় সকাল হয়ে যায়। তো সকালবেলা ওকে জিজ্ঞেস করলো যে বাবা তোমার কি হয়েছিল, তুমি রাতের বেলায় হঠাৎ করে তুমি চিৎকার দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলে, সেন্সলেস হয়ে গেলে, আসলে ঘটনাটা কি একটু বলো। তো ওর বাবা সম্পূর্ণ ঘটনা তাদেরকে খুলে বলে। তবে ওই টাইমটাতে তিনি তেমন আগের মতো নর্মালভাবে কথা বলছিলেন না। আগে যেভাবে নর্মালি কথা বলতে পারতেন সেরকম না, কথা বেজে বেজে আসছিল। তো যাই হোক, কথা বললো যে আমার সাথে তো এরকম হয়েছে কালকে থেকে, তো এটা দেখে আমি ভয় পাইছি আর যার জন্য চিৎকার দিয়ে বাহিরে চলে আসছি। আচ্ছা। তো রাসেল ভাই উনি ওই দিনটা মোটামুটি ভালোই ছিলেন। পরের দিন অনেক অসুস্থ হয়ে যায়, অনেক জ্বর ওনার শরীরে। তারপরে হচ্ছে আপনার মানে কীরকম মানে উল্টাপাল্টা কথা বলতে থাকে। তো ওর ছেলেরা ভাবলো কি যে যেহেতু আব্বু অসুস্থ হয়ে গেছে, তো ওকে অবশ্যই হসপিটালিস্ট করার দরকার। আচ্ছা। তো ওনাকে মানে ওদের এলাকার একটা হসপিটালে ভর্তি করে দেয়। আচ্ছা। নিয়ে যাওয়ার পরে ওই জায়গায় 3 দিন থাকে। 3 দিনের মধ্যে 1 দিন উনি কথা বলছিলেন, আর 2 দিন কোনো কথা বলতে পারে নাই। আর 4th ডেতে গিয়ে রাসেল ভাই উনি আসলে মারা যান। তো ওনার ছেলেরা ওনাকে বাড়িতে নিয়ে আসেন, কান্নাকাটি করার যতটুকু দরকার করেন। তো ওনাকে দাফন করার পরে রাসেল ভাই ওনারা ভাবছিলেন যে ঘটনাটা মনে শেষ, কিন্তু এরপরেও ঘটনাটা শেষ হয় নাই। ঘটনাটা এরকম তারপরও আপনার চলতে থাকে যে ওই যে ছেলেটা মারা গেছিল, ওকে যে জায়গায় দাফন করা হয়েছিল সেই জায়গাটা থেকে
মানে মানুষ অনেকটাই দূরে থাকতো, কারণ আচ্ছা। ওই জায়গাতে যদি কেউ যেত সন্ধ্যার পরে, তো সেই ছেলেটার লাশ দেখতে পেত বা বড় ধরনের কোনো সাপ দেখতে পেত, মানে ভয়ঙ্কর টাইপের অনেক হুম। কিছু দেখতে পেত ওই জায়গাটাতে। তো এসব কারণে ওই জায়গাটাতে মানুষ যেত না। তো এরকম হওয়ার পরে এলাকার মানুষজন একটু বিরক্ত হয়ে গেল, যেহেতু ছেলেটার প্রতিও আগে থেকে সবাই বিরক্ত ছিল। তো সেজন্য ওই ছেলেটার বাবাকে বিষয়গুলো জানালো যে আসলে এরকম তো হচ্ছে, তো কিছু একটা করেন। ওই ছেলের বাবা কী করলো, একটা কবিরাজ নিয়ে আসলো অনেক দূর থেকে। আনার পরে ওই জায়গাটাতে ওরা একটা মিলাদ মাহফিলের আয়োজন করেন। আয়োজন করার পরে ওইখানে দোয়া দুরুদ পড়ার পর থেকে সে ঘটনাটা অনেকটাই কমে গেছে। এখন এখন প্রায় সময় এসব হয় না, মাঝে মাঝে হতে পারে, অনেক সময় এরকম হয়, কিন্তু আগের থেকে অনেকটা কমে গেছে এরকম ঘটনা। তো এটাই ছিল রাসেল ভাই আমার প্রথম ঘটনা। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। হ্যালো লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি রিপন, লালমনিরহাট থেকে। আজকে যে ঘটনাটা আমি আপনাদের কাছে শেয়ার করব, সেই ঘটনাটা আমাকে পাঠিয়েছেন চট্টগ্রাম থেকে। তিনি তার নাম, ঠিকানা, পরিচয়গুলো আমাকে হাইড করতে বলেছেন। তো আমি ছদ্মনাম হিসেবে তার নাম ধরে নিচ্ছি। তার নাম সাকিব। তো সাকিব ভাইয়ের বাবার সাথে ঘটে যাওয়া, শুধু সাকিব ভাইয়ের বাবার সাথে না, সাকিব ভাইয়ের বাবার সাথে তার আরো ৩ বন্ধুর ঘটে যাওয়া একটা ভয়ানক ঘটনা আজকে আপনাদের কাছে শেয়ার করব। তো সময়টা ছিল ১৯১০ সালে। সেই সময়কার তার সাকিব ভাইয়ের বাবা এবং তার বন্ধুরা আসলে এক প্রকার মাঝি ছিল। তারা মাছ সংগ্রহ করত। তারা তাদের বাসা সুন্দরবনের কাছে ছিল এবং তারা জীবিকা নির্বাহের জন্য তারা সুন্দরবনের গহীনে যেতেন এবং গহীনে যাওয়ার পর সেখান থেকে মাছ সংগ্রহ করতেন। আসলে গহীনে যাওয়ার উদ্দেশ্য শুধু মাছ সংগ্রহ করা নয়, যত বেশি গহীনে যাওয়া যায় তত বেশি গাছে মধু পাওয়া যায়। তারা মধু সংগ্রহ করতেন এবং সেই সাথে সাথে জাল সাথে নিয়ে যেতেন এবং মাছও সংগ্রহ করতেন। তো তারা যেহেতু গহীনে যাবেন, সেজন্য তারা যাওয়ার আগে তারা একটি নৌকা, বড়সড় একটি নৌকা এবং খাবার নিতেন। প্রায় আনুমানিক ৫ দিনের খাবার নিতেন সঙ্গে করে, যাতে করে তারা একদম গহীনে যেয়ে মানে ফিরে আসতে না হয় খাবারের জন্য। এজন্য তারা ৫ দিনের খাবার সহ রওনা দিতেন। তো এমন একদিন তারা হলো একদিন রওনা দেন। যথারীতি তারা এর আগে অনেকবার গিয়েছিলেন। তারা জানেন যে এখানে অনেক ভৌতিক ঘটনা ঘটে। কিন্তু তাদের তো একমাত্র আয়ের উৎস হচ্ছে গহীনে গিয়ে মধু সংগ্রহ এবং মাছ ধরা। আসলে এমনিতেও বাইরে মাছ ধরা যায়, মধু সংগ্রহ করা যায়, কিন্তু গহীনে গেলে একটাই তাদের লাভ, বা তাদের লোভ একটাই যে গহীনে গিয়ে যে পরিমাণ তারা মাছ সংগ্রহ করতে পারেন, মধু সংগ্রহ করতে পারেন, তা দিয়ে অনায়াসে কয়েক মাসের ইনকাম হয়ে যায়। কিন্তু এইদিকে বাইরে যদি তারা কাজ করেন, ওইভাবে তারা মধু সংগ্রহ বা মাছ সংগ্রহ করতে পারতেন না। যার কারণে তারা আসলে সাকিব ভাইয়ের বাবা কালু মিয়া এবং তার বন্ধু আব্দুল হোসেন, সেলিম, রহিম, এরা আসলে মানে শর্টকাটে বেশি ইনকামের জন্য আসলে তারা সুন্দরবনের গহীনে গিয়ে মাছ সংগ্রহ এবং মধু সংগ্রহ করতেন। তো যথারীতি তারা একদিন হলো ৪ বন্ধু মিলে বা মাঝি মিলে তারা নৌকার যোগে তারা সুন্দরবনের গহীনে চলে যান। তো গহীনে যাওয়ার পর প্রথম ২ দিন কোনো সমস্যাই হয়নি। সুন্দরভাবে তারা মধু সংগ্রহ করেন এবং মাছ সংগ্রহ করেন। তো এরপরে সমস্যা তৈরি হয় ৩য় দিনে। ৩য় দিনে সমস্যাটা এরকম যে সেখানে যাওয়ার পর রাত ১২টার দিকে, ৩য় দিনে রাত ১২টার পর তারা যখন রাতের খাবার শেষ করে শুয়ে আছে, তারা সেই জায়গাটায় মানে এই জায়গাটা মোটামুটি অনেকের কাছে পরিচিত। যে জায়গাটার নাম আছে খাড়ি। তো খাড়ি নামে একটা জায়গা আছে, সেটা মাঝিদের কাছে পরিচিত। কিন্তু তারা আসলে নিজে মানে অজান্তেই আসলে তারা মাছ ধরতে বা মধু সংগ্রহ করতে সেই এলাকাটার কাছাকাছি চলে এসেছে। যদিও তারা জানতো যে এখানে জিন প্রেতের একটু সমস্যা আছে। তো তারা মোটামুটি যে সাহসী ছিল। তো অনেকের কাছে শুনেছে, কিন্তু তারা আসলে ওইভাবে বিশ্বাস করে নাই। যার কারণে তারা মোটামুটি ওই খাড়ি যে নামে জায়গাটার কাছাকাছি তারা আসলে তাদের নৌকাটা মানে গাছের সাথে বেঁধে তারা আসলে রাতের খাওয়া-দাওয়ার পরে ঘুমিয়ে পড়ে। কিন্তু যখন রাত গভীর হয়, বিশেষ করে রাত ১২টা বাজে, সেই সময় সেলিম হঠাৎ করে
মানে তার ঘুম ভেঙে যায়। মনে হচ্ছিল যে সেলিম ভাইয়ের নাম ধরে কেউ যেন ডাকতেছে। তো সেই সেলিম বুঝতে পারতেছিল না যে কে তার নামটা ধরে ডাকতেছে। পরবর্তীতে তিনি তার সঙ্গীদের ডাকান, রহিম ভাই এবং আব্দুল হোসেন ভাইকে ডাকান এবং জিজ্ঞেস করেন যে আমার নাম ধরে কেউ একজন ডাকতেছে। তো অপর ৩ জন তো তারা আসলে তার এই মানে নাম ধরে যে ডাকতেছে সেটা শুনতে পাচ্ছে না। কিন্তু সেলিম ভাই বারবার বলতেছেন যে আমার নাম ধরে কেউ ডাকতেছে। তো এটা ওদেরকে বোঝানো হয়, সেলিমকে বোঝানো হয় যে, "না তুই ভুল শুনতেছিস, কেউ তোকে ডাকতেছে না, ঘুমিয়ে পড়।" তো সেলিম আসলে কখনোই মানে আর ঘুমাইতে পারতেছিল না। তার কাছে মনে হচ্ছে কেউ একজন ডাকতেছে। তিনি সেই সেলিম যখন মনোযোগ দিচ্ছিল সেই ডাকের প্রতি, দেখে যে এটা তিনি যত মনোযোগ দিচ্ছেন ততই শুনতে পারতেছেন যে এই তো তাদের নৌকার কাছাকাছি থেকে তাকে ডাকতেছে। তো সেলিম ভাই তিনি নৌকা থেকে বের হয়ে আসেন এবং নৌকার কিনারায় এসে খোঁজার চেষ্টা করেন। তার কাছে হারিকেন ছিল, হারিকেন দিয়ে খোঁজার চেষ্টা করেন। তিনি দেখেন যে না, আশেপাশে কেউ নেই। যতদূর হারিকেনের আলো দিয়ে দেখা যায় চাঁদনি রাতে আসলে কেউ নেই। তো তিনি সেখানে দাঁড়িয়ে থেকে সেই সাউন্ডটা খোঁজার চেষ্টা করেন। সেই সময় তিনি দেখতে পান যে তাকে হলো তার বাবা ডাকতেছিল। তো তিনি তো অবাক হয়ে যান যে তার বাবা এখানে কি হবে? তো তিনি মানে সেলিম ভাই ওঠার পাশাপাশি বাকিরাও উঠে যায় এবং দেখেন যে উঠে গেছেন। তো তাকে আটকানোর জন্য তারাও চলে আসে তার কাছে এবং বলে যে, "কি ব্যাপার তুই এখানে ঘুমাচ্ছিস না কেন? এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা ঘুমা, ভিতরে যা।" তো সেলিম ভাই বারবার বলেন যে, "আমাকে কেউ ডাকতেছে। আমার বাবার কণ্ঠ শোনা যাচ্ছে। আমার বাবা মনে হয় আমাকে ডাকতেছে।" তো আব্দুল হোসেন ভাই এবং রহিম ভাই, কালু ভাই ৩ জনেই আরকি তাকে বোঝানোর চেষ্টা করে। আসলে কোনোভাবেই সেই সেলিম ভাই বুঝতেছে না। তিনি বলতেছেন, "ওই যে দূরে দেখা যাচ্ছে আমার বাবার মতো একজনকে। আমার বাবা মনে হয় বিপদে আছে। আমি তার কাছে যেতে চাই।" এই বলে সে মানে সেখান থেকে পানিতে লাফ দেয়। তো তারা নৌকা থেকে খুবই মানে বারবার রিকোয়েস্ট করে সেলিমকে যে, "ভাই উপরে চলে আয়, উপরে চলে আয়।" কিন্তু কোনোভাবেই সে উপরে আসে না। সে সাঁতরিয়ে সেই অপোজিটে, সেই নদীর অপোজিটে চলে যায়। যেয়ে হলো সে সেখানে তাকে আর দেখা যায় না, সে মিশে যায়। এটা নিয়ে তো ৩ জনের মধ্যে খুবই একটা উদ্বেগ তৈরি হয়। বিশেষ করে কালো মিয়া, আব্দুল হোসেন ভাই এবং রহিম মিয়ার কাছে খুবই একটা উদ্বেগ সৃষ্টি হয় যে তারা এখন কি করবে? এই গহীন জঙ্গলে এখানে তাকে আসলে খুঁজতে যাওয়া মানে নিজের বিপদ ডেকে আনা। তো তারা আসলে অনেক চিল্লাফাল্লা ওখান থেকে নৌকা থেকে করে। কোনোভাবে সেই সেলিম আ সাড়া শব্দ দেয় না এবং সে এক প্রকার মিশে যায়। তো এরপর কালো মিয়া, আব্দুল হোসেন এবং রহিম মিয়া খুবই ভয় পায়। এখন তারা কি করবে বুঝতে পারতেছে না। তারা চিন্তা করে যে এখানে আর থাকা সম্ভব না। তাদেরকে সকাল হলেই বাড়ি ফিরে যেতে হবে। তো চতুর্থ দিন যখন সকাল হয় তারা বাসা ফিরতে শুরু করে। তো ফিরতে তারা আসলে পুরো রাস্তাটা ফিরতে পারে না। ফিরতে আবার পুনরায় রাত হয়ে যায়। আর রাত হয়ে যাওয়ার পর তারা পুনরায় একটা জায়গায়, সেই খাড়ি থেকে অনেক দূরে একটা জায়গায় তারা আসলে তাদের নৌকাটা বেঁধে ফেলে এবং তারা সারাদিন যেহেতু নৌকা চালিয়েছিল এবং অনেক ক্লান্ত হয়ে যায় এবং তারা রাতের খাবার শেষ করে শুয়ে পড়ে ৩ জনে। তো ৩ জনে শুয়ে পড়ার পর হঠাৎ করে সেম কাহিনীটা ঘটে হচ্ছে রহিম ভাইয়ের সাথে। সে খুলনার একটা মানুষ। তার বাসা মানে এখানে রহিম সাহেবের বাসা হচ্ছে খুলনায়। তো সে মানে কাজের খোঁজে আসলে সে চট্টগ্রামে এসেছে এবং চট্টগ্রামে এসে কালু মিয়া, আব্দুল হোসেন, সেলিম এবং মানে সেলিম ভাইয়ের সাথে ইনি আসলে মানে অল্প সময় শর্টকাটের উদ্দেশ্যে আসলে এখানে তিনি তাদের সাথে কাজে যোগ দেন, মধু সংগ্রহ এবং মাছ ধরার কাজে যোগ দেন এই রহিম ভাই। তো সেম কাহিনী গতকাল রাতে সেলিম ভাইয়ের সাথে যা ঘটেছিল আজকে ঠিক সেম টু সেম ভাবে রহিম ভাই সেম কাহিনী করতেছেন। তিনি বলতেছেন আমাকে কেউ যেন ডাকতেছে। তো তিনি বললেন যে আমার ছেলে আমাকে ডাকতেছে, আমার ছেলে কান্না করতেছে, আমাকে যেতে হবে। তো দেখা যায় যে রহিম ভাইয়ের চোখগুলো লাল। কোনোভাবেই আব্দুল হোসেন ভাই এবং কালু মিয়া কখনোই তাদের মানে তাকে বুঝাতে পারতেছি না যে এটা জিন, এটা তুই যেটা শুনতেছিস এটা ভুল। তুই ওইদিকে যাইস না। কিন্তু কোনোভাবেই সেই রহিম ভাইকে আটকানো যাচ্ছে না। সেও যথারীতি এরকম করতে পাগলামি করতে
একসময় সেলিম আব্দুল হোসেন ভাই সজোরে একটা থাপ্পড় মারি দেয় রহিম ভাইকে। রহিম ভাইকে থাপ্পড় খাওয়ার পরও সে কিছুক্ষণ চুপ থাকে এবং পরবর্তীতে সে আবার পাগলামি শুরু করে দেয়। এক পর্যায়ে সে নৌকার থেকে পানিতে লাফ দেয় এবং সে সেলিম ভাইয়ের মতো সেম ভাবে সাঁতরিয়ে সাঁতরিয়ে অপোজিটে চলে যায় এবং সে অন্ধকারে মিশে যায়। আর আমি আগেই বলেছি, এখানে সুন্দরবনে আসলে কেউ একজন এভাবে চলে যাওয়ার পর তাকে খুঁজতে যাওয়া মানে নিজের ব্যাপার ডেকে আনা। কারণ সুন্দরবনের মানে মানে প্রত্যেকটা জায়গায় একটা রাতের মধ্যে বিপদ আর বিপদ। এই সময় আসলে বাইরে থাকা মানে অনিরাপদ। যার কারণে কালো মিয়া আর আব্দুল হোসেন ভাই তারা আসলে সাহস পাচ্ছিল না যে তাদেরকে খুঁজে বের করে নিয়ে আসার বা খোঁজার। তারা আসলে নৌকা থেকেই যতটুকু চেষ্টা করা যায় তারা সেই রহিম ভাইকে ডাকতেছিল, নাম ধরে ডাকতেছিল, কিন্তু রহিম ভাইয়ের আর কোনো সাড়া শব্দ নেই। সে মনে হয় যে একদম মিশে গেছে অন্ধকারে। তো এর পরের দিন সকালে হতেই তারা আসলে সেখানে সেলিম ভাই, আব্দুল হোসেন ভাই এবং আলমিয়া ভাই এত পরিমাণ ভয় পেয়ে যায়, সারা রাত তারা ঘুমাতে পারেনি এবং সকাল হতেই তারা, বিশেষ করে ভোর হতেই তারা তাদের নৌকা উম, চালানো শুরু করে এবং চালাতে চালাতে তারা আসলে সন্ধ্যার আগেই তারা আসলে সেই সুন্দরবনে যাওয়ার যে রাস্তায়, যেখানে সেই বড় নদী ঠেকেছে, সেখানে এসে তারা আসতে পৌঁছাতে সক্ষম হয় এবং পরবর্তীতে তারা রাতে বাসায় আসে। এবং বাসায় আসার পর যখন সেলিম ভাই এবং রহিম ভাইয়ের ফ্যামিলির লোকজন জিজ্ঞেস করতেছে যে সেলিম আর রহিম কোথায়, তারা কোথায়, তা আপনারা দুজন এসেছেন, তারা দুজন কোথায়? তো তাদেরকে এরা দুজন কি বলবে তারা আসলে বোঝাতে পারতেছিল না। তো এইভাবে তারা সেদিন কোনো কিছুই না বলে তাদেরকে শর্টকাটে বলে দেয় যে তারা আরো মাছ ধরবে, আরো মধু সংগ্রহ করবে, এই জন্য তারা থেকে গেছে, আমরা দুজন চলে এসেছি। তো এইভাবে তাদেরকে বুঝ দিয়ে তারা বাসায় চলে আসে এবং পরের দিন যখন সারাদিন চলে যায় দেখা যায় যে সেই সেলিম মিয়া বা সেলিম ভাই এবং রহিম ভাই আসতেছিল না এবং তার পরিবারের লোকজন তখন জোর করে আব্দুল হোসেন এবং কালু মিয়াকে চাপ সৃষ্টি করে। তখন তারা দুজন স্বীকার করতে বাধ্য হয় যে এরকম এরকম ঘটনা, যার কারণে আমরা আসলে জীবন বাঁচানোর জন্য সেখান থেকে চলে এসেছি। তো এই ছিল সাকিব ভাইয়ের ঘটনা। তিনি বলেন যে তার এলাকাতে এরকম একটা মানে ভয়ানক ঘটনা ঘটেছিল, যেটা আসলে সেই সময় যারা মাছ ধরতেন এবং মধু সংগ্রহ করতেন তারা এই ঘটনার সম্পর্কে এখনো অবগত। তো তিনি এইটুকুই বলে আমাকে ঘটনা শেষ করেছেন। আমি জানি না লিসেনারদের কাছে এই ঘটনাটি কেমন লেগেছে। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন। তো দেখা হবে পরবর্তী ঘটনায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি সামির আনসারি বলছি। তো শুরুতে আজকে যে ঘটনাটা শেয়ার করব সেটা আমাকে পাঠিয়েছেন আফরিন আপু। ঘটনাটা কোথায় ঘটেছে সেই স্থানের নাম তিনি বলতে মানা করেছেন। তো মূলত ওনার খালার সাথে ঘটনাটা ঘটে 1980 সালে ওনার নানা বাড়িতে। তো এখনই সেই খালার সাথে জিনের আসক্ত এটা বিদ্যমান আছে। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। তো 80 সালের দিকে ওনার নানা বাড়ি যেখানে ছিল তার ঠিক পাশেই ছিল একটা ডুমুর গাছ। তো এই ডুমুর গাছে যে জিনের বসবাস ছিল সেটা ওনার নানা বা নানা বাড়ি কেউ জানতো না। তো কোনো একটা কারণে সেই ডুমুর গাছটা ওনাদের কেটে ফেলতে হয় এবং এটার যে প্রভাব, সেই প্রভাবটা পড়েছিল ওনার নানার 5 নম্বর সন্তান মানে আফরিন আপুর ছোটো খালার উপর। তো ওনার খালা দেখতে বেশ সুন্দর ছিল এবং ওনার বেশ লম্বা লম্বা চুলও ছিল এবং খুব ফর্সা ছিলেন তিনি। তো তখন ওনার বয়স তো খুব কমই ছিল। তো কোনো একদিন মানে সেই ডুমুর গাছ কাটার পর 2-1 দিন পর সম্ভবত হবে, তো ওনার মানে আফরিন আপুর যে মা, ওনারা 5 ভাই বোন, ওনার গৃহস্থের কাজ করতো এবং কোনো একটা দিন ওনার কাজ শেষ করে এরকম সন্ধ্যার আগে দিয়ে যখন বাড়ি ফিরবে, বাড়ি ফেরার পর আফরিন আপুর নানি উনি ওনার 5 সন্তানের জন্য একটা বাটিতে, আলাদা আলাদা বাটিতে চাল ভেজে রেখেছিল খাওয়ার জন্য। তো সবাই এরকম খাচ্ছিল সন্ধ্যার আগে দিয়ে, ওরা যেহেতু কাজ শেষ করে এসেছে। কিন্তু ওনার যে ছোটো খালা মানে আফরিন আপুর যে ছোটো খালা তিনি খাচ্ছিলেন না। অনেকক্ষণ ধরে যখন তিনি খাচ্ছিলেন না তখন ওনার মা বলছে যে কি তুই খাচ্ছিস না কেন? তো উনি নাকি ওই ছোটো খালা নাকি ওনার মায়ের দিকে খুব রাগান্বিতভাবে তাকিয়েছিল এবং কিছু বলতেছিল না। হঠাৎ করে উনি যে বাটিটা ছিল বাটিটা মুখের মধ্যে মানে কামড় দিয়ে নিয়ে উনি কুকুর যেরকম হাঁটে সেরকম হেঁটে নাকি বিলের দিকে চলে যাচ্ছিল।
সবাই প্রথমে এটা খেয়াল করে নেয়, যখন দেখছে যে আস্তে আস্তে সে অনেক দূর এরকম চলে যাচ্ছে, তখন ওনার পিছু নেয়, ওনার অন্যান্য ভাই বোনরা এবং ওনার মা ওনারা পিছু নেয় এবং দৌড়াতে থাকে, কিন্তু দৌড়ায় সেই খালার সাথে পারছিল না। একটা পর্যায়ে যখন এরকম সমস্যা মানে এরকম যখন ওরা দেখছে এবং এটাও খেয়াল করতেছে যে বাটির থেকে কোনো চাল পড়তেছে না, বাটিটা সেই খালা উনি দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে রাখছে। অনেক দূর যখন চলে যায়, মানে এক গ্রাম থেকে যখন আরেক গ্রাম, মানে বিল পার হয়ে একটা সাইড আরেক গ্রামে চলে যাবে, তখন কিছু কৃষাণ আসতেছিল অপোজিট সাইড থেকে। তখন উনি কৃষাণরা এই আফরিন আপুর ছোটো খালাকে কোনো রকম ধরার পরে ওনার মানে বাবা মানে ওনার ভাই বোনের কাছে তুলে দেয় এবং তারপর ওনারা খুব জোর করে সেই খালাকে বাসায় নিয়ে আসে। বাসায় আনার পর ওনারা একটা জিনিস খেয়াল করে যে সেই বাটি থেকে কোনো চাল পড়তেছিল না, যা আগে যেরকম আগে ভরপুর ছিল সেরকম ভরপুর অবস্থায় বাটিতে খাবারটা ছিল। যা হোক, তখন সেই খালাকে গোসল করানো হয় এবং ওনার যখন গোসল করানোর পর ওনার মানে বাবা মানে আফরিন আপুর নানা উনি বুঝে যায় যে কোনো একটা কিছু হয়তো বা ওকে খারাপ কিছু হয়তো বা আসর করছে। যাই হোক, এটা করার পরে আফরিন আপুর খালার মধ্যে বেশ কিছু আজব ঘটনা ঘটতে থাকে। ঠিক তার কয়েকদিন পরেই দেখা গেল যে আফরিন আপুর খালাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পুরা গ্রামে ওনাকে খোঁজাখুঁজি করা হয়, পুলিশকেও জানানো হয় এবং এলাকায় পুরো মাইকিং করা হয়, কিন্তু কোথাও ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। হঠাৎ ওনাদের এক নিকটাত্মীয় দেখে যে সেই আফরিন আপুর নানা বাড়ির পাশে আরেকটা তাল গাছ ছিল, তাল গাছের উপরে কেউ একজন বসে আছে, সেটা ঠিক মাগরিবের পর দেখতে পায়। যখন এরকম দেখতেছে বসে আছে চুলগুলা ছাড়া অবস্থায়, তখন সবার সন্দেহ হয় এবং নিচের থেকে যখন টর্চ দিয়ে আলো মারা হচ্ছিল তখন দেখতেছে যে হ্যাঁ, এটা সেই খালা, উনি বসে আছে। তো তারপরে আশেপাশে যারা লোকজন ছিল তারা ঠিক তাল গাছটার আশেপাশে খুব খড়খোটা দিয়ে মানে ভরপুর করে ফেলে, যাতে ওনাকে নামাতে গেলে দেখা যায় যদি পড়েও যায় যাতে ব্যথা না পায়, যে জন্য আর কি। তো তারপর সেই আফরিন আপুর খালাকে কোনো রকম মানে বাঁশ দিয়ে মনে হয় নিচের থেকে নাড়া দেওয়া হয় গাছটার মধ্যে, তারপর উনি আস্তে করে পড়ে যায় এবং সেই খড়কুটার মধ্যে পড়ে। মানুষ ওনাকে ধরাধরি করে বাসায় নিয়ে আসে এবং উনি কীরকম মানে পড়ে যাওয়ার পর থেকে ওনার সেন্স ছিল না। তো ঠিক তারপরে যখন ওনার সেন্স আসে তখন ওনাকে জিজ্ঞেস করা হয় যে তুমি কোথায় গেছিলে, কী হয়েছিল, কিন্তু উনি কিছুই বলতে পারে না। তারপর ঠিক করে যে গ্রামবাসী যারা ছিল বা আত্মীয় স্বজন যারা ছিল সবার পরামর্শে সেই আফরিন আপু নানা উনি ঠিক করে যে একটা হুজুর দেখাবে এবং হুজুরকে মানে বিভিন্ন হুজুর দেখায় ওনারা, কিন্তু আসলে একটা ভালো হুজুরের কাছে যখন ওনারা যায় তখন সেই হুজুরটা বলে যে দেখেন সমস্যাটা আপনি নিজেরাই জানেন। তখন উনি বলে যে সেই ডুমুর গাছটা কাটার পর থেকেই কোনো একটা জিনের প্রভাব আছে ওনার উপরে, তো এটা তো আসলে সমস্যার সমাধান আসলে করা যাবে কি যাবে না জানি না, তবে যেটা সম্ভব হয় মানে যেটা পারেন আপনারা আপনাদের মেয়েকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন। তখন সেই খালাকে সেই আফরিন আপু নানি বাড়ি থেকে কয়েকটা গ্রাম দূরে কোনো একটা বাড়িতে এরকম বিয়ে দিয়ে দেওয়া হয় এবং দূরত্বটা ছিল এরকম যে আফরিন আপুর নানা বাড়ি থেকে সেই খালা শ্বশুর বাড়ির দূরত্ব ছিল মানে হেঁটে গেলে 45 মিনিট লাগবে সময় এরকম। যাই হোক, এরকম তো বিয়ে দিয়ে দেওয়া হয়, বেশ কয়েকদিন ভালোই ছিল। হঠাৎ করে একদিন ওনার নানা ফজরের নামাজের পর দেখতেছে যে তাল গাছটা যেটা আমাদের বাড়ির পাশে ছিল সেখানে সেই খালা উনি মানে আফরিন আপুর খালা উনি নিচে শুয়ে আছে। এটা ফজরের নামাজের পর দেখতেছে। তো এটা দেখার পর উনি যখন কাছাকাছি যায় তখন ওই খালাকে বাসায় নিয়ে আসে এবং আনার পর জিজ্ঞাসা করা হয় তুমি কীভাবে এখানে আসছো, কিন্তু সে কিছুই বলতে পারে না। এরকম যখন ওনার শ্বশুর বাড়িতে মানে এরকম যখন খালামাকে পাঠাতে এরকম তখন সবাই বুঝে যায়, শ্বশুর বাড়ির সবাই বুঝে যায় যে খালার মধ্যে একটা সমস্যা আছে। ব্যাপারটা খুব জানাজানি হয়ে যায় এবং ওনারা এখন মানে আফরিন আপুর নানা এবং শ্বশুর শাশুড়ি ওনারা যারা আছে মানে ওই খালা শ্বশুর শাশুড়ি যারা আছে ওনারা মিলে মানে এটা বিভিন্ন ফকির কবিরাজ দেখায়, কিন্তু সবার একটাই কথা যে এটা আসলে খুব একটা সমস্যার সমাধান হবে না। এটা মানে যারা দেখিয়েছিল তারা হয়তো বলেছে যে তাদের দ্বারা হবে না এবং বড় কোনো হুজুর যদি পারে সেটা সমাধান হয়তো বা করতে পারে, কিন্তু ওনারা নাকি এরকম অনেক বড় হুজুরের কাছে যায় সেই মানে সেই 80-81 সালের দিকে, তখন নাকি এটা সমাধান ওরা করতে পারে না। তো আস্তে আস্তে তো এরকম হয়ে যাচ্ছিল, কিন্তু মানে মাঝে মাঝে সমস্যাগুলো হতো। তারপর আফরিন আপু বলে যে ভাই তারপর আমার একটা সময় হয়ে যায় আমার বুঝ হয়, তখন আমি বুঝি যে খালার মধ্যে কোনো একটা সমস্যা আছে। তো তখন তিনি একদিন কোনো এক সময় সে আফরিন আপু তিনি তার খালার বাড়িতে বেড়াতে যাবেন, খালাও তাকে খুব আদর যত্ন করতো। আর বিষয়টা এমন না যে খালার সাথে সবসময় জিন থাকতো, মাঝে মাঝে নাকি এরকম সমস্যা ফিল করতো। এরকম একদিন খালার বাড়িতে যখন যায় সেই খালা ওনার জন্য পিঠা বানিয়ে মানে রান্নাঘরে পিঠা বানাবে এমন একটা মুহূর্তে আফরিন আপু নাকি সেই মুহূর্তে রান্নাঘরে ছিল। উনি স্পষ্ট শুনে যে রান্নাঘরে পিছন দিয়ে মানে রান্নাঘরের পিছনে একটা জানালা সবসময় আটকানো থাকতো, কারণ এটা পিছনে একটা পচা পুকুর ছিল, সেই জানলা দিয়ে নাকি আওয়াজ আসতো, মানে একটা পুরুষ কণ্ঠ একটা আওয়াজ মানে
অনেক সময় চিকন গলায় কথা বলে না, সেরকম আওয়াজ আসতেছে যে ওনাকে খাওয়া চাতো, মানে খাওয়া চেত আর কি, যে এরকম আমাকে পিঠা দে, তোরা পিঠা বানাইছি, এরকম ওনাকে বলতো। এটা নাকি আফরিন আপু নিজের কানে উনি শুনেছিল। তো তারপর থেকে তো আফরিন আপু নাকি ওনার খালা বাসা যেতে খুব ভয় পেত, এবং তবুও উনি মাঝে মাঝে এরকম আসা যাওয়া করতো। তো এরকম এটাও হয়েছিল যে আফরিন আপুর খালাকে মাঝে মাঝে ওনার যেখানে উনি, সেই খালা যেখানে বাসা থাকতেন সেই বাসার আশেপাশে সেখানে আরেকটা ভালো পুকুরও ছিল, সেই পুকুরের পাশে একটা টিউবওয়েলে যখন উনি পানি আনতে যেতেন মাঝে মাঝে, সেখানে নাকি কাদা মাখা অবস্থায় ওনাকে পড়ে থাকতে মানে পাওয়া যেত আর কি। যখনই তিনি সন্ধ্যার পর বা আগে পরে যখন তিনি পানি আনতে যেতেন টিউবওয়েল থেকে, তো ওনাকে আশেপাশে এরকম মানে কাদা মাখা অবস্থায় পড়ে থাকতে দেখা যেত আর কি। তো এরকম যখন হচ্ছে ওনার খালু, তারপরেও নাকি মানে উনি হুজুর দেখান, কিন্তু হুজুরে আসলে কোনো সমস্যার সমাধান হয় না। তো একদিন একটা ঘটনা ঘটে, সন্ধ্যা ঠিক 7টা বাজবে, তখন ওনার খালামণি টিউবওয়েলের পাশে যে এই জায়গাটা ছিল, উনি নতুন যে পুকুরটা ওনাদের আছে সেই পুকুরের পাশে টিউবওয়েলের ওখানে যিনি যান এবং পানি আনতে যাবেন, হঠাৎ ওনার হাজব্যান্ড মানে খালু, উনি আফরিন আপুর খালু খেয়াল করতেছে দূরের থেকে যে ওনার স্ত্রী মানে সে খালা উনি হঠাৎ করে যেন তলায় যাচ্ছে, মনে হচ্ছে যে উনি ওনাকে একটু টানতেছে মানে পুকুর থেকে। এটা দেখার পর যখন সেই খালাকে ধরতে যাবে, তাড়াহুড়া করে যায়, টানতে যাবে সেই খালু, তাকে টান টেনে তুলবে, দেখতেছে প্রচণ্ড ভারী, উনি একা পারতেছিল না। চিৎকার দেওয়ার পর তার পাশে হয়তো অনেক লোকজন আসে এবং সেই খালাকে তুলে ওনাকে ঘরের মধ্যে আনা হয়। আনার পর দেখতেছে যে ওনার মুখের ভিতরে প্রচণ্ড বালি এবং মুখ থেকে যদি পরপর বালি বের হচ্ছে। তো এটা ঘটার পরে তখন তো মানে বুঝে যে হয়তো খারাপ কিছু আবার ওনাকে আসর করছে। যাই হোক, তো এটা করার পর ওনাকে ঝাড়ফুঁক দিয়ে নিজেরাই ঝাড়ফুঁক দিয়ে একটু ঠিক করার পর আবার কয়েকদিন ভালো ছিল। ঠিক তার কয়েকদিন পরে বাসায় কেউ নাই, তো ওনারা সবাই অনেক একটা কাজে বাইরে গিয়েছিল, শুধু ছিল আফরিন আপুর এক খালতো বোন, 6 বছরের খালতো বোন এবং সেই খালা। তো খালা উনি হঠাৎ করে সন্ধ্যায় মনে করে যে ওনার যে কবুতর পালে, উনি কবুতরকে খাওয়া দাওয়া লাগবে, তো উনি ওনার উঠানে কবুতরের জন্য খাওয়া নিয়ে যাচ্ছিল। তো খালার দেবর উনি দূরের থেকে খেয়াল করতেছে যে কবুতরের খোপে খাবার দেওয়ার পরই ওনার ভাবি মানে সেই খালা উনি পুকুর পাড়ের দিকে আবার নিজে নিজে চলে যাচ্ছে, এবং একটা পর্যায়ে গিয়ে দেখতেছে যে মানে সে দেবর উনি যখন কাছাকাছি যাবে তখন সেই খালাকে দেখতেছে যে উনি উল্টা অবস্থায় টিউবওয়েলের পাশে এখানে একটা মানে পরিত্যক্ত একটা জায়গা ছিল সেখানে পড়ে আছে, এবং তাড়াতাড়ি ওনাকে সেখান থেকে উদ্ধার করা হয় এবং খালাকে এবং উঠানে আনার পরে অনেকে জড়ো হয়ে আসে এবং জিজ্ঞেস করা হয় খালাকে যে আপনি কী সমস্যা, আপনি এখানে বারবার এখানে চলে যাচ্ছেন কেন? তখন সেই খালা বলল আমি কিছুই বলতে পারবো না, আমাকে মনে হলো যে আমাকে কেউ ডাকতেছে এবং আমাকে টান দিয়ে নিয়ে গেল। তো এরকম যখন হচ্ছিল তখন মানে খালু এবার ঠিক করে যে যেভাবেই হোক কোনো একটা সমাধান করতে হবে, নিজেরা এটা সমাধান করবে অথবা হুজুরের মাধ্যমে এটা সমাধানটা করবে। তো উনি একটা মানে হুজুরকে এরকম আবার আনে, তো সেই হুজুর বলতেছে দেখেন ওনার সাথে জিন আছে, এটা ঠিক আছে, কোনো এটা তো সন্দেহের কিছু নাই যে ওনার জিন অবশ্যই আছে, তো এই জিনটার সাথে দেখেন যে আপনার নিজেরা কথা বলতে পারেন নাকি। তখন সেই হুজুর এটা বলার পর উনি কিছু নিয়ম কানুন দিয়ে যাওয়ার পরে তারপরে যেটা হয় যে সেই খালাকে মানে ওনাদের বাড়ির যে বারান্দা আছে সেই বারান্দায় বসায় রাখে খালু, মানে সেদিনই কোনো রাতের দিকে হবে এরকম বসায় রাখতেছে। তো হঠাৎ করে খালু দেখতেছে যে খালার ভয়েসটা জানি কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে গলার কণ্ঠ এটা চেঞ্জ হয়ে আসতেছে এবং একটা পুরুষ কণ্ঠ হয়ে যাচ্ছিল। তখন সবাই একটু ভয় পেয়ে যায়, কিন্তু খালু একটু সাহস দিয়ে মানে উনি জিজ্ঞেস করতেছিল যে আপনি কে, মানে খালাকে জিজ্ঞেস করতেছিল যে আপনি কে। তো খালু বুঝে গেছে যে এই খালার উপরে হয়তো কোনো একটা জিন ভর করছে, যেটা পুরুষ জিন ছিল। তখন খালার ভয়েসটা প্রচণ্ড রেগে গিয়ে বলতেছে যে আমি কে তুই জানিস না, এত বছর ধরে আমি এখানে আসি তাও তুই জানিস না আমি কে। তখন সেই জিনটা বলে যে সে কবে থেকে এখানে খালার উপর ভর করে আসে। তো একটা পর্যায়ে সেই জিনটাকে খালু বলতেছে দেখেন আপনি কেন আমার স্ত্রীকে এরকম ডিস্টার্ব মানে সমস্যার মধ্যে ফেলতেছেন, সে তো এরকম অনেক আগে থেকেও আপনি ওর পিছিয়ে লেগে আছেন, হয়তো অসুস্থ থাকে সবসময়, তো আপনি একটু এবার ওকে ছেড়ে দেন, আমাদেরকে একটু একা মানে একটা ভালো থাকতে দেন। তখন জিনটা বলে যে দেখা আমার উপর অনেক অত্যাচার করা হচ্ছে এবং আমার ঘাড়ে কেউ একজন বালু ফালায় এবং আমি যেখানে থাকি সেখানে গিয়ে প্রস্রাব করে, এই কাজটা যে তোরা করিস এর জন্য আমার খুব সমস্যা হয় এবং এটা কে করে আমি বলে দিতে পারবো। তখন খালু নিজে নিজে চিন্তা করে যে ওনার যে ছোটো মেয়েটা আছে মাঝে মাঝে গিয়ে সেই উঠানে একটা কোনায় এরকম প্রস্রাব করে। তখন খালু বলে যে সেই জিনকে যে আপনি থাকেন কোথায়, তখন সেই জিনটা বলে যে আমি টিউবওয়েলের ওখানে যে একটা বড়ি গাছ আছে তোদের বাড়ির সামনে ওইখানে আমি থাকি। তো এটা বলার পর খালু বুঝে যায়, খালু বলতেছে আচ্ছা ঠিক আছে যেটা হওয়ার হয়েছে, হয়তো আমার ছোটো মেয়ে কাজগুলো করছে, তো আপনি একটু আমার স্ত্রীর উপর থেকে এরকম চলে যান, আপনি থাকেন না।
তখন সেই জিন বলতেছে যে আমি তো এখন আসি নাই, আমি তো সেই মানে ওই ডুমুর গাছের ঘটনাটা বলে যে আমি তখন থেকেই তোর স্ত্রীর উপর ভর করে আসি, আমি তারপরে বাসে এখানে এসে এখানে আশ্রয় নিছি, আমি এখান থেকে যেতে পারবো না। তো অনেক রিকোয়েস্ট যখন খালু করে তখন সেই জিন বলতেছে যে ঠিক আছে, আমি ওর উপর আসর করবো না, কিন্তু বিপদে আপদে তোরা আমাকে ডাকতে পারিস, আমি আসলে কোনো খারাপ জিন না, আমি একটু মাঝে মাঝে ভয় দেখাই, কিন্তু একটা কাজ তোদের করতে হবে যে তোর যে বাসানে বড়ি গাছটা আছে, বড়ি গাছের আশেপাশে সীমানা দিয়ে দিবি, যাতে এই বড়ি গাছের উপরে কেউ গিয়ে কোনো খারাপ কাজ না করে, মানে পেশাব পায়খানা বেরুম যাতে কেউ না করে, এবং কোনো বালু যাতে ওখানে কেউ না ছিটায়, কারণ তোরা কিন্তু এখানে প্রায় সময় বালু ছিটাস। তো সেই জিনের কথা অনুযায়ী বড়ি গাছের চারপাশে এরকম বেড়া দিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। এবং দেখা যেত যে মাঝে মাঝে খালা উনি নিজেই অজু করে টিউবওয়েলের ওইখান থেকে অজু করে এসে উনি যখন ঘরে বসতো, বিপদ আপদ যদি কখনো ঘটতো তখন তিনি এই জিনকে হাজির করতেন, এবং মাঝে মাঝে নাকি কোনো এই সমস্যার সমাধানগুলো হতো। তো এভাবেই নাকি চলতেছিল। তো একটা ঘটনা ঘটে যেটা গত বছরের ঘটনা, সেই ঘটনাটা আফরিন আপু উনি বলে যে ওনার খালতো ভাইয়ের তখন বিয়ে হবে, তো সেই উদ্দেশ্যে ওনারা 7-8 দিনের জন্য সেই খালা বাড়িতে যাবে। তো সব আত্মীয় স্বজন মানে বিয়ে 2-1 দিন থেকে চলে গেছে, কিন্তু আফরিন আপু উনি এরকম 7-8 দিন থাকবে। তো তখন কিন্তু খালাকে এরকম জিন এরকম খুব একটা আসর করতো না, মাঝে মাঝে খালা যদি জিনটাকে ডাকতো তখন নাকি সেই জিন আসতো। তো যাই হোক, তো বিয়ে হয়েছে ওনার খালতো ভাইয়ের, তো আফরিন আপুর খালতো ভাইয়ের বিয়ে হয়েছে। তো বিয়ে হওয়ার 3-4 দিনের মাথায় খালতো ভাই কোনো একটা কাজে উনি বাড়ির বাইরে যাবে, তো সেই ভাবিকে রেখে যায়। তো সেই ভাবির সাথে আফরিন আপু রাত্রেবেলা একসাথে ঘুমাতে হবে। তো কোনো এক রাতের ঘটনা, বিয়ের কয়েকদিন পরে, তো আফরিন আপু ওনার ভাবির সাথে শুবে। তো আফরিন আপু বলতেছিল যে ভাই আমি যখন ঘুমাতে যাবো আমার মনে হচ্ছিল যে আমি প্রচণ্ড গভীর ঘুমে, আমি মানে চোখটা মানে ফালাইতে মানে প্রচণ্ড গভীর ঘুমে চলে গেলাম। তো ঘুম থেকে ওঠার পর আফরিন আপু দেখতেছে যে ওনার ভাবি সকাল থেকেই খুব মানে ছটফট করতেছে এবং বলতেছে যে আমি বাসায় থাকবো না, আমি আমার বাসায় যাব, আমার বাসায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। তখন ওনার খালা বলতেছিল যে দেখো তোমার জামাই এখনও তো আসে নাই, সে তো এখনও বাইরে আছে, সে 2-1 দিনের মধ্যে আসবে, তারপর তুমি বাপের বাড়ি যাও। এটা নিয়ে নাকি ওনাদের মধ্যে খুব বার্গেনিং চলতেছিল। তখন একটা পর্যায়ে মানে সেই ভাবি উনি থাকবেই না বাসায়, কিন্তু কেন থাকবে না কেউ কিছু বলতে পারে না, উনি প্রায় কান্নাকাটির করে এমন একটা অবস্থা। তো তারপরে সেই ভাবি উনি তখন ওনার বাবার বাড়িতে ওনার ভাইদের খবর দেয় এবং ওনার ভাইরা এসে ওনাকে নিয়ে যায়। তো সেই রাতেই সেই খালা এবং আফরিন আপু, ওনার খালু এবং আরেক খালতো বোন ছিল, আরেক ভাবি ছিল, ওনারা বসে একসাথে খাওয়া দাওয়া করবে। তো কোনো একটা কারণে খালা রান্নাঘর থেকে পাশের ঘরে যাবে, উনি হঠাৎ করে ফিল করতেছে যে ওনার সেন্স মানে উনি হারায় ফেলবে, এবং ঠিক উনি সেন্স হারায় ফেলে এবং ওনার খালু গিয়ে তাড়াতাড়ি ওনাকে ধরে। তো খালু একটু অবাক হয়েছে যে অনেকদিন পর খালা এরকম হঠাৎ অসুস্থ হয়ে গেলেন, বুঝলো না কী হয়েছে, কারণ উনি মাঝে মাঝে যখন ওনাকে জিন আসর করতো তখন এই সমস্যাগুলো না হইতো। যাই হোক, কিছুক্ষণের মধ্যেই নাকি খালার সেন্স আসে এবং সেই খালার চোখ খুলেই বলতেছে যে আমি টিউবওয়েলের কাছে যাবো, আমি অজু করে আসতেছি, তোমরা রুমটা একটু খালি করে এখানে যায় নামাজ বিছায় দাও, একটা সমস্যা হয়েছে বাসায়, জিন আনতে হবে। তো কেউ কিছু আসলে বুঝে ওঠে নাই। তো কিছুক্ষণের মধ্যেই এরকম খালা ওনার রুমে হজু করে আসেন, জায়নামাজ বিছায় বসে। তো আফরিন আপু সেদিন প্রথম প্রত্যক্ষ করে যে কীভাবে আসলে জিন আসে। তো তিনি দেখতেছে খালা জায়নামাজে বসে গেল, খালু একটা সাইডে বসা, ওনার আর বাসার 2-3 জন ছিল ওনারা একসাথে বসা। কিছুক্ষণের মধ্যে নাকি যে বড়ি গাছটা যেখানে, সেখান থেকে খুব জোরে আওয়াজ আসতেছিল এবং রুমের মধ্যে তো আলো নাই বললেই চলে। কিছুক্ষণের মধ্যে এরকম একটা পুরুষ কণ্ঠ খালার উপরে সে ভর করে, এবং হঠাৎ করে সেই যখন সে জোরে সালাম দিচ্ছিল তখন সেই খালু সালাম দেয়, খালু বলতেছে যে আপনি আবার আসছেন, কি সমস্যা হয়েছে? তখন সেই জিন বলতেছে যে আপনার বাসার যে বিয়ে হলো, যে আপনার ছোট বউ, আপনার ছোট ছেলের বউ, তার তো সমস্যা আছে। তখন খালু বলতেছে কি সমস্যা? তো আসলে খালু কিন্তু একদিক দিয়ে উনি আসলে খুব সাহসী ছিলেন, আমি আগেও বলেছি, এবং উনি নাকি এরকম প্রায় সময় জিনদের সাথে কথা বলতেন যখন এই জিনগুলো খালার উপরে আশ্রয় করতো। যাই হোক, তো সেই খালু বলতেছে যে কী সমস্যা বলেন। তখন সেই জিন বলতেছে যে তোমার যে ছোট ছেলের বউ, তাকে কিন্তু ছোটোবেলা থেকে একটা খারাপ জিন আসর করেছিল, এবং গতকাল রাতে সেই খারাপ জিনটা তোমার ছোট বউর কাছে এখানে এসেছিল, কিন্তু আমি তাকে ঘরে ঢুকতে দিই নাই, তাকে অনেক মারধর করে তাড়াই দিছি। এবং আফরিন নামে যে মেয়েটা তোমার ছোট ছেলে বউর সাথে ঘুমাচ্ছিল, সেই মেয়েটাকে আমি ঘুম পাড়ায় রাখছিলাম যাতে সে উঠতে না পারে, কারণ কোনো রকম যদি সে উঠতো তাহলে কিন্তু তার অনেক ক্ষতি হয়ে যেত। এটা শোনার পর নাকি আফরিন আপু খুব ভয় পেয়ে যায়, উনি বলতেছে যে ভাই আমার তখন প্রায় হাত পা ঠান্ডা হয়ে যায় এমন একটা অবস্থা। যাই হোক, তখন সেই খালু বলতেছে যে এগুলো আপনি ঠিক বলতেছেন। তখন সেই
ভালো জিন যেটা খালার উপর আসর করছিল সে বলতেছে যে আপনি একটু কোনোভাবে যোগাযোগ করার ব্যবস্থা করেন আপনার ওই বেআইনের বাড়িতে, মানে আপনার ছেলে শ্বশুর বাড়িতে। দেখবেন যে আপনার সেই বৌমা, তার অবস্থা আসলে এখন ভালো নাই, তার ঘাড়ে বেশ আঁচড়ের দাগ আছে, কারণ সে যখন তার নিজের বাবা বাড়িতে যায় সে জিনটা তার উপর আক্রমণ করে। এবং কথা হচ্ছে যে সেই খারাপ জিনটা চাচ্ছে না যে আপনার বৌমা এই বাড়িতে থাকুক, এর জন্য সারা রাত ওকে ঘুমাইতে দেয় নাই। তো এর জন্য আপনার বৌমা সকাল সকাল ওখানে চলে গেছে। যাই হোক, তারপরে তো সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে ওনারা যোগাযোগ করে সেই ওই আফরিনাপুর খালা মানে খালু, উনি যোগাযোগ করে ওনার ছেলে শ্বশুর বাড়ির এখানে। তো ঠিকই ফোনে কথা বলার পর সে দেখা যায় যে আসলে ওরা ঠিক কথাই বলছে, মেয়েটার ঘাড়ে দাগ, সে না কিছুটা অসুস্থ হয়ে গেছে। তো তারপর সেই ভালো যিনি মানে ওনার খালাকে আসর করছিল, আফরিনাপুর খালাকে, সেই জিনটা বলতেছে দেখেন এটার সমাধান একটা হবে, যে ওকে যে বদ জিনটা আসর করছে একটা কাজ করতে বলেন, যে ওই খালুকে বলতেছে যে আপনার বৌমা ওনার মাকে বলেন একটা পানি নিয়ে কিছু সুরা দেয়, বলে সুরাগুলো ফু দিয়ে মেয়েটার গায়ে ছিটাইতে বলেন এবং উঠানে ছিটাইতে বলেন, দেখবেন যে ওই জিনটা চলে গেছে। তো তারপর এরকম করা হয়, করার পর নাকি দেখা যায় আসলেই নাকি ওই জিনটা সেই মুহূর্তে নাকি খারাপ জিনটা নাকি চলে যায়। আফরিনাপুর সেই ভাইয়ের ওয়াইফের ওনার পর থেকে মানে ভর চেক করছিল, এটা চলে যায়। তো তারপর যেটা বলা হয় যে আফরিনাপু বলে যে ভাই আসলে খালার উপর সে ভালো জিনটা এখনও আছে না, খালা এখনও বিপদ আপদে পড়লে সেই জিনকে উনি ডাকে এবং একটা ঘরে নির্দিষ্ট স্থানে উনি একা মানে ওই জিনটাকে ডাকতে এসে পড়ে এবং বিভিন্ন সমস্যার সমাধান করে। এবং এটাও বলে যে আসলে যেহেতু খালার সাথে জিনের সমস্যাটা হয়েছে, তারপরে ভাবির সাথে যে ভাবির সাথে যে ঘটনাটা ঘটে এটা তো একটা আলাদা ঘটনা, তো এটা উনি আমাদেরকে শেয়ার করেন। এটাই আর কি আফরিন আপু বলে যে ভাইয়া এখনও এরকম বিভিন্ন সমস্যার সমাধান করে আমার খালা, কিন্তু আসলে আর নাম প্রকাশ করছি না, কারণ এটা খালা নাকি ওনার এই সমস্যা যে সমাধান করে উনি নাকি নিজের ইচ্ছা মতো, মানে যদি কোনো বিপদ মানে ফ্যামিলিগত বা নিজের ইচ্ছা মতো যদি কোনো বিপদ উনি কাউকে উপকার করতে চায় তখন উপকারটা করতে পারেন, এটা প্রকাশ করা মানা আছে। এর জন্য আফরিন আপু বিস্তারিত আর কিছু আমাকে বলে নাই। তো এটাই আমি আপনাদের কাছে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে, সাথে থাকবেন। অনেক ধন্যবাদ। আসছি সামনে আরেকটা ঘটনা নিয়ে। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম আরিফুল ইসলাম সোহাগ। ওনার বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার বকচান গ্রামে। তবে ঘটনাটি কিন্তু অন্য গ্রামে ঘটেছে, আর ওই এলাকার যারা বাসিন্দা রয়েছেন তারা অবশ্যই এই ঘটনাটি শুনে থাকবেন। ওনাদের যে পার্শ্ববর্তী গ্রামটা মানে বকজান গ্রামের পার্শ্ববর্তী গ্রাম হচ্ছে শ্যামপুর। যারা নেত্রকোনা কিংবা কলমাকান্দার বাসিন্দা তারা হয়তো বা শ্যামপুর গ্রাম অবশ্যই চিনে থাকবেন। ওই কলমাকান্দা থেকে শিবলি নামক স্থান হয়ে যাওয়ার সময় এই শ্যামপুর যেটা পড়ে আর কি। তো এখন যে শ্যামপুর, আজ থেকে প্রায় 40 বছর আগের শ্যামপুর তো এক না, তাই না? আকাশ পাতাল পার্থক্য। তখন ওই শ্যামপুরে মাত্র কয়েকটা ঘরবাড়ি ছিল, কিন্তু এখন তো অনেক ঘরবাড়ি হয়েছে। আর ঘটনাটি যখন ঘটেছিল তখন এই সোহাগ ভাইয়ের আম্মুর বয়স ছিল 12 বছর। আর তখন ওনার আম্মু ওনার নানার মুখ থেকে ঘটনাটি শুনেছিলেন। আর শুরুতে তো বললাম ওই শ্যামপুর গ্রামে তখন ওই রকম কোনো ঘরবাড়িও ছিল না। আর ওই গ্রামের একদম শেষ কোণে একটা বাড়ি ছিল। ওই বাড়িটার যিনি কর্তা ছিলেন তার নাম হলো রমিজ মিয়া, তো আমরা রমিজ ভাই বলে সম্বোধন করব। তো ওই রমিজ ভাইয়ের মা বাবা কেউই ছিলেন না, উনি একা ছিলেন। আর একাই উনি গ্রামে বেড়ে উঠতে লাগলেন, বিভিন্ন মানুষের কাজ করে দিতেন, টুকটাক যা পেতেন জমাতেন। ওইরকম যে অভাব অনটন ছিল বিষয়টা এরকম না, তবে উনি একা ছিলেন আর কি, ওরকম আত্মীয় স্বজন ওনার ছিল না। তো উনি যখন প্রাপ্তবয়স্ক হলেন তখন এই রমিজ ভাই বিবাহ করলেন। আর বিয়ের বছরখানেক যেতে না যেতেই রমিজ ভাইয়ের ঘরকে আলোকিত করে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেন। মোটামুটি ভালোই যাচ্ছিল দিনকাল। আর ওখানে তো উনি বিভিন্ন ধরনের কাজ করতেন, কৃষিকাজই মূলত বেশি করতেন আর কি। আর সন্ধ্যার পরে আবার দেখা যেত যে উনি কোনো ক্ষেত পাহারা দেওয়ার কাজ করতেন, তবে সারা রাত ধরে দিতেন না, যেহেতু ওনার স্ত্রী একা, বাচ্চাটাও ছোট। এই জন্য উনি পাহারা দিয়ে একটা পর্যায়ে চলে আসতেন, রাত 11টা-12টা পর্যন্ত পাহারা দিতেন, এরপর বাড়িতে চলে আসতেন। তখন আবার অন্য লোক যেত, মানে সন্ধ্যার পর থেকে উনি ওই রাত 11টা-12টা পর্যন্ত পাহারা দিতেন, এরপরে ওই সময় আবার আরেকজন যেত। তো এইভাবেই চলছিল আর কি। আর ওনার সন্তানের বয়স তখন কিন্তু খুব বেশি দিন না, এই সপ্তাহখানেক হয়েছে আর কি। ওনার স্ত্রী কী করতেন, ওই হারিকেন যেটা ছিল ওই হারিকেনের আলোটা খুব কমিয়ে ঘরের মধ্যে রেখে দিতেন, উনি একা ঘুমাতেন, আবার ওনার হাজব্যান্ড আসলে তখন দরজা খুলে দিতেন। তো এইভাবেই চলছিল। তো একদিন কি হয় যে
এই রমিজ ভাইয়ের স্ত্রী উনি একটু তাড়াতাড়ি শুয়ে পড়েন, মানে অন্য দিনের আগে একটু আগে থেকে উনি শুয়ে পড়েন, কারণ ওনার শরীরটা ভালো লাগছিল না। আর একটা ব্যাপার হলো, এই রমিজ ভাই ওই দিন উনি যখন পাহারা দিতে গিয়েছেন তখন ওনারও শরীরটা যেন কেমন কেমন লাগছিল আর কি। চিন্তা করলেন যে আজকে আর বেশিক্ষণ পাহারা দিব না, শরীরটা ভালো লাগছে না, মানে অসুস্থতা বোধ করছিলেন আর কি, প্রচণ্ড মাথাও ধরেছিল ওনার। তো উনি ওই রাত্রে একটু আগে ভাগেই চলে আসছেন, যদিও বা সন্ধ্যার সময় যখন যাচ্ছিলেন উনি, ওনার শরীর খারাপ লাগছিল এটা উনি মালিককে জানিয়ে গিয়েছিলেন যে পরের যিনি পাহারায় আসবেন তাকে যেন একটু আগে আগে পাঠিয়ে দেন, উনি একটু আগে আগে চলে আসতে চান। রাত 12টার দিকে তো উনি সাধারণত আসেন, ওই দিন রাত 10টা সাড়ে 11টার দিকে উনি মূলত রওনা দিয়ে দেন আর কি। 10টা সাড়ে 10টার মধ্যেই আরেকজন লোক ওখানে পৌঁছে যান, তো উনি বাড়ির দিকে হাঁটা দিয়েছেন। তো উনি যখন বাড়ির কাছাকাছি এসেছেন, একদম কাছে আর কি, বাড়ির উঠোনও চলে এসেছেন, হঠাৎ করে দেখেন দুটো বামন আকৃতির অবয়ব, উচ্চতা সর্বোচ্চ 4 ফুট হবে, সর্বোচ্চ 3 ফুট থেকে 4 ফুট হতে পারে আর কি। তো দুটোই সাদা কাপড় পরা, মাথা ঢাকা। একটা মনে হলো দরজা বন্ধ থাকা অবস্থাতেই ঘরের মধ্যে ঢুকে গেল, আর আরেকটা ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। তো উনি চিন্তা করেন কী ব্যাপার, এইটা কারা? উনি দ্রুত যখন ওই উঠোন দিয়ে হাঁটা শুরু করলেন ঘরের দিকে, একটা অভাব যেটা বাইরে ছিল এই জিনিসটা কী করলো, সাঁ করে দৌড় দিয়ে ওই বাড়ির পাশে যেই ঝোপঝাড় ছিল ওই দিকে মিলিয়ে গেল, কিন্তু ভেতরে তো একটা আছে। তো উনি কি করেছেন, দরজার সামনে দাঁড়িয়ে আছেন, ঘরে ঢুকছেন না। গ্রামে আমরা দেখি যে দরজার যে চৌকাঠ, ওই চৌকাঠের নিচে কিন্তু ফাঁকা জায়গা থাকে, বেশ খানিকটা ফাঁকা জায়গা, কোনো কোনো জায়গায় কিন্তু আধ হাতের উপরে ফাঁকা জায়গা থাকে, বা আধ হাতের মতো জায়গা থাকে কোনো কোনো জায়গায়, বা আরও কমও থাকতে পারে। তো ওনার ঘরে চৌকাঠের নিচে প্রায় আধ হাতের মতো জায়গা ফাঁকা ছিল। উনি দেখলেন যে ওনার যে সন্তান, এই সন্তানটাকে দুটো হাত, মানে বাচ্চার আমরা 2 হাতে রাখি না ছোট বাচ্চাদেরকে, মনে হলো চিকন লিকলিকে দুটো হাত ঘরের চৌকাঠের নিচ দিয়ে বাইরে ঠেলে দিয়েছে। তার মানে হচ্ছে ওই যে বাইরে যে অবয়বটা রয়েছে সেই অবয়বকে দেওয়ার জন্য এই বাচ্চাটাকে দিয়ে দিয়েছে। তো উনি আবার কোনো সারা শব্দ না করে আস্তে করে ওনার বাচ্চাটাকে কোলে নিয়ে নেন। কোলে নিয়ে ওনার যে চাদর ছিল, তখন শীতকাল ছিল, ওই চাদরটাকে খুলে বাচ্চাটাকে মুড়িয়ে উনি দ্রুত উঠোন দিয়ে পার্শ্ববর্তী এক প্রতিবেশীর বাসায় চলে যান। তিনিও তার অনেক দুঃসম্পর্কের আত্মীয়। তো তাকে ডেকে ওঠার পর বলে যে আমার বাচ্চাটাকে রাখো আজকে রাতের মতো, খুব সাবধানে রাখবা। বলে যে তোমার বউ কী করে, সে কই গেছে যে বাচ্চাকে এখানে দিয়ে যাচ্ছ? তখন উনি বলেন যে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটছে, একদম চুপ থাকো, সারা রাত ঘুমাবা না, বাচ্চাটাকে পাহারা দিবা, আর দোয়া দুরুদ যতটুকু পারো ফু দিয়ে রাখো। তখন ওই প্রতিবেশীর যারা সদস্য ওইখানে ছিলেন তারা কিছুটা আঁচ করতে পারলে উনি ওই অবস্থাতে ভেঙে কিছু বলেন নাই। উনি বলেছেন যে পরবর্তীতে বিস্তারিত বলবো, আপাতত তোমরা অন্তত ঘুমায়ও না, রাত বাচ্চাটা সকাল পর্যন্ত যেন তোমাদের উপস্থিতিতেই, মানে জাগ্রত অবস্থাতেই ও যেন তোমাদের পাহারায় থাকে, আমি যাচ্ছি, বাসায় যাচ্ছি, এই বলে উনি ওখান থেকে চলে আসেন। তো চলে আসার পর উনি ওনার ঘরের দরজা তখন নক করেছেন, দরজা কিন্তু ভিতর থেকে বন্ধ। তো ওনার স্ত্রী এসে দরজা খুলে দিয়েছেন। তো ঘরে তো আবছা আলো জ্বলছিল হারিকেনের ওই আবছা আলো উনি দেখতে পান যে ওনার স্ত্রীর পাশে ঠিক ওনার সন্তানটা শুয়ে আছে। তার মানে হচ্ছে যে উনি যেটা সন্দেহ করেছিলেন সেটাই, ওই যে আর একটা অবয়ব ঘরের ভেতরে ঢুকেছিল, ওই অবয়বটা তার সন্তানকে বাইরে বের করে দিয়ে সে তার সন্তানের মতো হয়ে ওখানে শুয়ে আছে। আর স্থানীয়ভাবে এই ধরনের দুষ্টু জিনগুলোকে ঠোকরি বলে। আমরা এর আগে টাহুরা জিনের গল্প শুনেছি না, ওই রকম ওখানে এগুলোকে ঠোকরি বলে। এগুলো এক জোড়া থাকে, কোনো বাচ্চাকে চুরি করার জন্য এরা আসে, আর একটাকে চুরি করে আর একটা ওখানে ওই বাচ্চার রূপ ধরেই পড়ে থাকে। তো উনি কিন্তু বুঝে ফেলেছিলেন ঠোকরির খপ্পরে পড়েছে তার বাচ্চা, পড়তে যাচ্ছিল আর কি, আল্লাহর রহমতে সেটা বেঁচে গিয়েছে। কিন্তু এই যে ঠোকরি, যেটা এই ঠোকরি এইখানে এসে এই ফ্যামিলিতে আস্তানা গেড়েছে। তো বাচ্চা তো শুয়ে আছে, তো উনি কী করেছেন, আলো জ্বালিয়েছেন, আলোটা একটু বাড়িয়েছেন আর কি, হারিকেন আলো। যখন হারিকেন আলো বাড়িয়েছেন, হঠাৎ করে ওই বাচ্চা প্রচণ্ড জোরে কান্নাকাটি শুরু করে। তো ওনার স্ত্রী তো কোলে নিয়ে মানে থামানোর চেষ্টা করছেন, এবং এত জোরে কান্না ওনাদের কানের তালা ফেটে যাবে এমন একটা অবস্থা। তো এত ছোট্ট বাচ্চা এত জোরে কান্নাকাটি করছে, তার গলার ভয়েস এত তীক্ষ্ণ হয়ে গেল কিভাবে, এটা ওনার স্ত্রী ভেবে পাচ্ছেন না। তারপর বাচ্চা কান্নাকাটি করছে হঠাৎ এত রাতের বেলা। তো ওনার স্ত্রী মনে করেছেন যে বাইরে থেকে কোথা থেকে কি হয়তোবা উনি কোনো নাপাকি জায়গা পাড়িয়ে এসেছেন বা মারিয়ে এসেছেন। তখন একটা ছোটো বাচ্চা ছুত লাগতে পারে, গ্রামের ভাষায় ছুত বলে আর কি। উনি বলছে যে তুমি বাইরে থেকে আসছো, কোথা থেকে হেঁটে আসছো, গোসল টোসল করে ঢুকবে না, এতটুকু ছোটো বাচ্চা। তখন উনি বলছেন যে আরে থামো, গোসল টোসল কিছু করা লাগবে না আমার, চুপচাপ থাকো। এদিকে ওনার স্ত্রী উনি বলেন যে দেখো দেখো বাচ্চাটা কান্নাকাটি করতে করতে বাচ্চার গায়ের রং একবার নীল হয়ে যাচ্ছে, একবার লাল হয়ে যাচ্ছে। তাই তো হারিকেনের আলো বাড়িয়ে দেখে আসলেই তাই।
এদিকে উনি কিন্তু ওনার স্ত্রীকে বলছেন না আসল ঘটনা কি, উনি কিন্তু বিষয়টা বুঝতে পেরেছেন। আর এদিকে ওই যে ঠকরি, যেটা এই ঠকরি তো চিন্তা করছে মনে মনে যে তোর বাচ্চাকে তো আমার আর এক সদস্যের কাছে দিয়ে দিয়েছি, এখন তো আমি এই বাচ্চা সেজে বসে আছি। এখন দেখতে দেখতে সকালও হয়ে যায়, মানে এইভাবে সারা রাত কান্নাকাটি চলতে থাকে, সকাল হয়ে যায়। তো সকাল হয়ে যাওয়ার পর তখন ওই বাচ্চার কান্না থামে, সে ঘুমাচ্ছে দিব্যি। তখন ওনার স্ত্রীকে বলে যে তুমি একটু অপেক্ষা করো, আমি একজন কবিরাজ ডেকে নিয়ে আসি। তখন উনি কী করেছেন, মানে রমিজ ভাই দ্রুত একজন কবিরাজকে ডেকে নিয়ে আসছেন। তো কবিরাজকে ডেকে নিয়ে আসার পর কবিরাজকে তো উনি পথের থেকেই বলেছেন যে কবিরাজ মশাই এই ঘটনা, এই ঠকরিটারে কিন্তু ধরছি, আর আমার বাচ্চা নিরাপদে আছে, আমার আর এক প্রতিবেশীর বাড়িতে রেখে আসছি। তো কবিরাজ বলেছে চলো আজকে এই ঠকরিটার সায়স্তা করব। কবিরাজ আসছে, আসার পরে বলতেছে যে দ্রুত একটা পিতলের বড় পাতিল গোছাও, আর 7টা গাছের 7টা পাতা গোছাও, আর পানি গরম করো ওই পিতলের পাতিলে। তো পিতলের পাতিলে তো পানি গরম করা শুরু হয়ে গেছে, আর বলেছিলেন যে এই পানিটা হবে 7 ঘাটের পানি। তো দ্রুত সেই পানিও গোছানো হয়ে যায়। বাড়ির উঠোনেই এই পিতলের এই বিশাল পাতিলে 7 ঘাটের পানি ফুটানো হচ্ছে, তার মধ্যে 7 গাছের 7টা পাতা দিয়ে দেওয়া হয়েছে, পানি টকবক করে ফুটছে। এখন এই দৃশ্য যখন ওই যে কোলে থাকা বাচ্চা টের পেয়েছে, সেও আরও জোরে চিৎকার চেঁচামেচি করছে। এদিকে ওই রমিজ ভাই তার স্ত্রীকে বলে উঠেছে যে এই তোমার বাচ্চাটা দাও, আমার কোলে দাও। এখন রমিজ ভাইয়ের স্ত্রী আর বাচ্চা করে দেবে না। রমিজ ভাইয়ের স্ত্রী চিন্তা করেছেন যে বাচ্চা করে দিলে এখন এই বাচ্চাটাকে হয়তোবা এই গরম পানির মধ্যে নামিয়ে দেবে। তো উনি তো দিতেছেন না, আমি আমার বাচ্চাকে দেবো না, এই কবিরাজ আপনি চলে যান, আমার বাচ্চার কিছু হয় নাই। আর কবিরাজও মিটমিট করে হাসে, তার হাজব্যান্ডও মিটমিট করে হাসে। কিন্তু এই রমিজ ভাইয়ের স্ত্রী তো বুঝতে পারছেন আসলে রহস্যটা কি। একটা পর্যায়ে রমিজ ভাই কী করছেন, রমিজ ভাইয়ের স্ত্রীর কোল থেকে এক হ্যাঁচকা টানে ওই বাচ্চাটাকে নিয়েছেন, নিয়ে মানে ছুঁড়ে মেরেছেন ওই কবিরাজের কাছে। কবিরাজ খপ করে যখন ধরছে তখন সকলের সামনে ওই বাচ্চাটা কথা বলা শুরু করেছে, বলছে যে এরে আমার স্যার, এরে আমার স্যার, আর আসবো না রে, আমি আর আসবো না। তখন উপস্থিত যে সমস্ত লোকজন ছিল, এটা কিন্তু দিনের বেলায় হচ্ছে এই ঘটনা, বিশেষ করে মহিলা সদস্য যারা ছিল তারা তো চিৎকার দিয়ে ওইখানে কেউ জ্ঞান হারিয়ে ফেলেছেন, কেউ দৌড়ে চলে যাওয়ার চেষ্টা করছেন। তখন আবার কবিরাজ বলেছে খবরদার, এই বাড়ির সীমানার কেউ বাইরে এখন কেউ যাবেন না, যদি কেউ যান তার পরিবারেও কিন্তু এই ঠকরি আক্রমণ করবে, কারণ একটা তো এখনো বাইরে আছে, ও কিন্তু আক্রমণ করবে, কেউ বাইরে যাবেন না। এই কথা শোনার সাথে সবাই যে যার জায়গায় দাঁড়িয়ে যান এবং দেখতে থাকেন সাহস করে যে কী হয়। তো ওই ঠকরি যেটা তো বলেই যাচ্ছে যে আমাকে ছেড়ে দে রে, আমাকে ছেড়ে দে, আমি চলে যাবো রে, আর আসবো না আমি, আমারে মাফ করে দে। তো এইগুলো বলতে বলতেই ওই মানে ঠকরি যেই বাচ্চার রূপ ধরেছিল, ওই বাচ্চাটাকে একদম পিতলের যেই বড় গামলায় পানি ফোটানো হচ্ছিল, ফুটন্ত পানির মধ্যে চুবান দেন, মানে পা ধরে চুবান দিয়ে হয়তো 10 সেকেন্ড রাখার পরে আবার যখন উঁচা করেছে তখন সকলে দেখে যে ওইটা আর বাচ্চা নাই, ওইটা একটা কাক হয়ে গেছে। এরপরে আর একবার চুবান দেন ওই গরম পানিতে, ফুটন্ত পানিতে, দেখা যায় ওই কাকের শরীর থেকে পালক মাংস খুলে খুলে পড়ছে। এরপর ওই কাকের শরীরের ওই অংশগুলো ওই কবিরাজ একটা কাপড়ে পেঁচিয়ে নিয়ে যান। এরপর ওই রমিজ ভাইকে সহ অন্যান্য উপস্থিত সবাইকে বলেন যে এই যে পিশাচটি, এই পিশাচটি হলো মহিলা পিশাচ, আর পুরুষ যেটা আছে ও আর ভয়ে এখানে আসবে না, কারণ এই চুরির কাজগুলো মূলত মহিলা পিশাচগুলোই করে। আর যখন ওই কাজগুলো করছিলেন কবিরাজ, তখন কিন্তু দিনের বেলাতেই মনে হচ্ছে আশেপাশের গাছপালাকেও দুমড়ে মুচড়ে ভেঙে ফেলছিল আর কি, কিন্তু এরকম শব্দ হলেও গাছগুলো কিন্তু ঠিকঠাকই ছিল। তো যাই হোক, ইতোমধ্যে ওই প্রতিবেশীর বাসা থেকে আসল বাচ্চাটাকে নিয়ে আসা হয়। তো নিয়ে আসার পর তার মার কাছে দেয়া হয়। তো মা তো তার সন্তানকে হাতে পেয়ে খুবই খুশি। তো কবিরাজ এটাও বলে দেন যে এই ঠকরিগুলো খুবই মারাত্মক হয়, বাচ্চা চুরি করার বিষয়ে এরা খুব সিদ্ধহস্ত, এরা একবার নিয়ে গেলে ওই বাচ্চাটাকে খেয়ে ফেলে, সুতরাং খুব সাবধান। তো রমিজ ভাইয়ের পরবর্তীতে তো আর কোনো সমস্যা হয় নাই আল্লাহর রহমতে, আর গ্রামের মানুষজনও এই ঠকরির বিষয়ে আরও সতর্ক হয়ে যান। প্রিয় লিসেনার্স, আমরা টাহুরা জিনের ঘটনা কিন্তু এর আগেও শুনেছি যে কীভাবে একই পরিবারের কতগুলো সন্তানকে এই টাহুরা জিন আক্রমণ করে মেরে ফেলেছিল। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। আমি এখন আমার জীবনের সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাটা শুরু করব। এটা ঘটেছিল জুলাই মাসে, আমার বাংলাদেশে না, ইন্ডিয়াতে। আমার একটা অভ্যাস, আমি সব সময় পেলেই
একটা দেশে আমি ঘুরতে যাই, যেমন ইন্ডিয়াতে যাই, নেপাল যাই, ভুটান যাই, তারপর সৌদি আরব যাই। বাট এই জুলাই মাসে আমি গিয়েছিলাম ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে সাধারণত আমরা মার্কুইজ স্টেটে আমাদের বাঙালিদের আনাগোনা বেশি, সেখানে নিউ মার্কেট কাছে। বাট আমি এইবার যে সেই নিউ মার্কেটে না থেকে আমি চলে গেলাম হাওড়াতে। ওকে। তাই হাওড়াতে আমি যে একটা হোটেল খুঁজলাম, হোটেলটার নাম ছিল মায়াবী, এবং ওইখান থেকে হাওড়া ব্রিজ এবং হাওড়ার যে নদীটা চিত্রা নদী, সেখানে আবার বুটও আছে। আমার একটা পরিকল্পনা ছিল যে আমি ওই বুটে চড়বো বা লঞ্চে চড়ে একটা ঘুরবো। তা আমি হোটেলটায় সিট বুকিং দিলাম এবং সারাদিন সন্ধ্যা পর্যন্ত আমার ভালোই কাটলো। বাট আমিও বেশ উৎফুল্ল অনুভব করলাম যে আসলে সুন্দর একটা জায়গায় আসছি। এবং আমি আমার লাইফে গিয়ে আমার সকল ফ্রেন্ড সার্কেলদের ওই বিষয়গুলো দেখালাম এবং ওখান থেকে হাওড়া রেল স্টেশন দেখালাম। কিন্তু রাতে যেটা হলো আমার সাথে, আমার কিন্তু পরিকল্পনাটা ছিল যে আমি সকালে আমি বাই বুটে ওই চিত্রা নদীতে ঘুরবো, বা ওইখানে ব্রিজ, দুইটা ব্রিজ আছে, একটা হাওড়ার হলো পুরানা ব্রিজ আর একটা নতুন ব্রিজ করছে, সে থেকে 1.5-2 কিলো পশ্চিম দিকে আর কি। ওটা দেখা যায়। বাট আমি ঘুরতেছিলাম পায়ে হেঁটে হেঁটে বিভিন্ন জায়গায়, এবং বিভিন্ন লোকের সাথে, ইন্ডিয়ান লোকদের সাথে কথা বলতেছিলাম, বিভিন্ন খাবারও খেতেছিলাম। বাট রাত্রে যে আমার সাথে যে ঘটনা ঘটবে, আসলে আমি ওইটা কখনো কল্পনাও করি নাই এবং মনেও ছিল না যে এই সাথে আমার একটা ঘটনা ঘটবে। আমি যখন হোটেলে 10:30টার দিকে ইন করলাম খেয়ে দিয়ে, এবং হোটেল বয়দেরকে বললাম যে শোনো, কালকে আমার একটা প্রোগ্রাম আছে, আমি হয়তো এখান থেকে একটা পার্কে যাব বা দেখব। সেই ঘটনাটা আমি মোবাইল চার্জ দিয়ে রাখছি একটু দূরে, কারণ সবসময় আমি মোবাইল দূরে চার্জে দিয়ে রাখি, কারণ বিভিন্ন সময় অঘটন ঘটতে পারে, ওইটা বমবাস্টিং হতে পারে, যার জন্য আমি দূরে দিই। আমি ওই টাইমটা দেখতে পারি না। ঠিক 1:30টার সময় আমার মনে হলো যে রাত শেষ হয়ে গেছে। আমি দেখতেও ছিলাম আসলে ফর্সা, সব দিকেই ফর্সা হয়ে গেছে, বাট আজানের শব্দটা আমার কানে আসে নাই। তারপরে আমি মনে করলাম হয়তো আমার লেট হয়ে যাচ্ছে। আমি ঠিক ওই সময় আমার মোবাইলটাও নিলাম না, আমি রুম থেকে আমার ব্যাগটা নিয়ে বের হয়ে গেলাম রাস্তায়। মানে আমি যেখান থেকে চিত্রা নদীর ঘাটে থেকে যেখানে আমি নৌকায় উঠবো, ঠিক ওই ঘাটের দিকে আমি যাচ্ছিলাম। একটা সময় মনে হচ্ছিল, বাট আমি হাঁটতেছিলাম, হোটেলদের থেকে অলরেডি আমি বেরও হয়ে গেছি, বাট আমার রাস্তাটা কেন যেন শেষ হচ্ছে না। আমার মনের ভিতর সবসময় একটা কি যেন একটা দুর্বলতা কাজ করতেছিল যে আমি কি ভুল রাস্তায় চলে যাচ্ছি নাকি আমার সঠিক রাস্তায় আমি আছি, এইটাই আমি কল্পনা করতেছিলাম। একটা সময় আমি ঠিক যেখান থেকে টিকিট সংগ্রহ করে যখন আমি ওই জায়গাটায় পৌঁছালাম, আমাকে একটা লোক টিকিটও দিল। ওই সময় আমি আসলে মনে করতে পারতেছিলাম না যে এখনও রাত অনেক, গভীর রাত, বা আমি হয়তো ভুল পথে একটা চলে আসছি। কিন্তু টিকিটটা আমি নিলাম, একটা লোক আমাকে টিকিট দিল। সেই টিকিটটা নিয়ে আমি যখন লঞ্চে উঠতে গেলাম, যে দেখি যে কোনো লোক ওইখানে নেই। তখন যেন আমার মনের ভিতরে একটু ভয়ভীতির সৃষ্টি হলো। এখন আমি কারো সহযোগিতাও চাইতে পারতেছি না, কারণ অনেক রাত, হয়তো 2টা-2:30 বেজে গেছে, যে আমি কাউকে সহযোগিতা চাচ্ছি বা পাবো কারো কাছে। সবাই তো ঘুমে ওই সময়, কিন্তু আমার ভয় হচ্ছিল। একটা সময় আল্লাহ পাকের ইচ্ছায় যে আমাকে একটা লোক এসে বলল যে আপনি এখানে এসে দাঁড়াই রয়েছেন কেন এত রাত্রে? আমি বললাম যে আসলে আমি বুঝতে পারি নাই, আমার মোবাইলটাও কাছে নাই, আমার টাইমটাও আমি দেখতে পারি নাই, আমি মনে করেছিলাম ভোর হয়ে গেছে গা, আমি হয়তো একটা লঞ্চে চড়ে আমি আরেকটা স্টপেজে যাব। তখন সেই লোকটা বলল আপনি কি দেখছেন এখন কত বাজে? তা আমি তখন বললাম যে আমার কাছে তো আসলে মোবাইল নাই, তা আপনি একটু বলেন। বলে যে রাত্র 2:30 বাজে। তখন আমি বললাম ভাই আমি তো মায়ামি হোটেলে থাকি, গেস্ট হাউসে, আমাকে একটু দিয়ে আসতে পারবেন? উনি আমাকে বলল ঠিক আছে চলেন, আপনাকে আমি দিয়ে আসব। যখন আমি ওই লঞ্চের স্টেশন থেকে গেট ক্রস করলাম, কিছু দূর যেই দেখি যে সেই লোকটা আমার পাশে নাই, কিন্তু ওই জিনিসটা আমাকে পার করে দিয়েছে। তারপরে দেখি যে ওই লোকটা আমার কাছে নেই। তখন আমি মনে করলাম কি ব্যাপার, সেই লোকটা গেল কোথায়? আমি যে হোটেলে থেকে বের হয়ে আসলাম, আমার হোটেলে কিন্তু লক করা ছিল, কিন্তু আমি যখন বের হয়ে আসি তখন কিন্তু আমি খোলা পেয়েছি। কিন্তু আমি যখন পুনরায় আবার হোটেলে ঢুকতে গেলাম, বাইরে থেকে আমি দেখলাম যে ভিতর থেকে লক লাগানো। তখন আমার মনের ভিতর আরও ভয় জাগ্রত হলো এবং ভয় পাইতে লাগলাম। আমি যখনই যত চিল্লাচিল্লি করতেছিলাম যে এই
এই রুমের ভিতরে যে ভাই তুমি গেটটা একটু ওপেন করো, আমি আসবো, আমি ভুল করে ফেলছি, কিন্তু কেউ শুনতে ছিল না, কেউ শুনতে ছিল না। তখন আমি দাঁড়ায় আছি, দাঁড়ায় থাকানোর একটা পর্যায়ে আমার পাশে দুইজন লোক আসলো, বললো যে গেট তো এই দিক দিয়ে না, তুমি ভুল করছো, গেটটা ওই দিক দিয়া। তো আমি তাদের কথায় সুর মিলিয়ে তাদের সাথে আমি যাইতে লাগলাম যে আমি হয়তো ভুল করছি। অ্যাকচুয়ালি ওই সময় আমাকে ভুল পথে নিয়ে যাচ্ছিল, আমি তখনও বুঝতে পারি নাই যে আরেকটা অঘটন আমার সাথে ঘটে যাচ্ছে। তখন আমি তাদের সাথে গেলাম। যখনই যাচ্ছি আমার সামনে ঠিকই আমি একদম পরিষ্কার দেখতে পাচ্ছি যে এখন সকাল হয়ে গেছে, ভোর, সূর্যের আলো মনে হয় পড়ছে, এরকম আমার কাছে মনে হচ্ছে। আসলে কিন্তু না, আমাকে ওই কৌশলে তারা এই জিনিসগুলি আমাকে দেখাচ্ছে। একটা পর্যায়ে আমি সেখান থেকে হেঁটে হেঁটে সেই হাওড়া রেল স্টেশনে আমাকে নিয়ে গেলেন ওই দুইটা লোক। কিন্তু তাদের কথা আমি শুনতে পাই, তাদেরকে দেখতে পাই, কিন্তু কারো সাথে আমার সরাসরি দাঁড়িয়ে যে তারকে একটা জিজ্ঞেস করব সেই কথাটা আমি বুঝতে পারতেছিলাম না। তখন একটা পর্যায়ে যখন আমাকে হাওড়ার রেল স্টেশনে নিয়ে গেলেন, তখন আসলে আমার মনের ভিতরে থেকে একটা সত্যতা ফিরে আসতেছিল, আসলে আমি ভুল পথে যাচ্ছি বা অনেক রাত হয়ে গেছে, এখন এই যাওয়াটা আমার ঠিক হবে না। একটা পর্যায়ে আমি যখন দেখলাম যে রেল স্টেশনে অনেক বিভিন্ন দূর দূরান্ত থেকে রেল ওখানে স্টপেজ করে যাত্রীরা নামে। একটা সময় দেখলাম যে একটা ট্রেন আসে, রাত্র 3:30টার ট্রেন, তখন অনেক যাত্রীরা নামতেছিল। তখন আমার মনের ভিতরে আসলো যে আসলে আমি ভুল পথে যাচ্ছিলাম, আমি আর যাব না। তারপরেই দেখি যে আমার সাথে ওই লোক দুইটা নাই। তখন অনেক লোক যারা আসতেছিল, আমি তখন ওই রেল স্টেশনের যে ঘড়িটা আছে ওই টাইমটা দেখলাম যে 3:45 বাজে। তখন আমি ওইখানেই আর হোটেলের দিকে আসলাম না, আমি ওখানে দাঁড়িয়ে কিছু লোকের সাথে কথা বললাম, একটু চা পান করলাম, তারপরে পুলিশের সাথে কথা বললাম। তো একটা পর্যায়ে আমার যে ভুল ধারণাগুলি আর আমার সাথে যে ভৌতিক ঘটনাটা ঘটতেছিল সেখান থেকে আমি একটু অব্যাহতি পেলাম। তারপরে আমি মনে করলাম যে আসলে অনেক বড় ভুল আমার হইতেছিল, এবং এই রকম ভৌতিক ঘটনায় অনেক সময় বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। কারণ আমি যখন নদীর পাড়ে চলে গেলাম, হয়তো আমাকে ভূতে ধাক্কা দিয়ে পানিতেও ফেলে দিতে পারতো, ওইখানেও একটা দুর্ঘটনা ঘটতে পারতো। যখন আমি হোটেলে গেলাম, হোটেলে থেকে যখন আমি বাইরে আসতে আবার ওই দুইটা লোকের সাথে চলে আসলাম, তখনও হয়তো আমার একটা দুর্ঘটনা ঘটতো। সবই কিছু আল্লাহ পাকের ইচ্ছা, যে আল্লাহ পাকের ইচ্ছা আমি ওইখান থেকেও মুক্তি লাভ পেলাম। এবং এই যে ঘটনাটা ঘটলো, আমি অনেক ভয় ভীতিতে সেই রেল লাইনে সকাল 8টা পর্যন্ত আমি বসেছিলাম, এবং হোটেলেরা তখন আমার রুম চেকিংয়ের জন্য একটা ইনকোয়ারি হয়, ওই হোটেলের বয়েরা আমার রুমের সামনে গিয়ে বলতেছিল, কলিংও দিয়েছিল, বাট আমি তো রুমে নাই, আমাকে পাবে কি করে। তখন ওরা হয়তো একটা ইনফরমেশন করছে যে হয়তো লোকটা মরে গেছে নাকি বেঁচে আছে জানি না, কয়েকবার কলিং দিলাম, আর একটা রিপোর্ট করতে হয় প্রতিদিন 10টায় যে আপনি থাকবেন কি থাকবেন না, 12টা পর্যন্ত একটা হোটেলের থাকে। এখন আমি সেখানে 11টা পর্যন্ত সেই রেল লাইনেই বসে রইলাম। তখন আমি রেল লাইনে থেকে কাম ব্যাক করতেছি আমার হোটেলে এসে আমি আবার আমার ম্যানেজারকে রিপোর্ট করলাম এবং বললাম, আচ্ছা আমার হোটেলের থেকে আজকে এরকম একটা অঘটন ঘটলো, তোমাদের হোটেলটায় কি কোনো প্রবলেম আছে? তারা আমাকে বলল, না আমাদের এখান তো কোনো প্রবলেম নাই। আমি আজকে তো আমার সাথে একটা যে ঘটনা, ভৌতিক ঘটনা ঘটলো, আমি তো খুব আপসেট এবং আমি ভয়ও পেয়েছি। আমি তোমাদের হোটেল থেকে যখন বের হয়ে গেলাম রাত্র 1:30 বাজে, তখন কিন্তু গেটটা খোলা ছিল। আমি যখন নদীর ঘাটে লঞ্চের টিকিট কাউন্টে গেলাম, টিকিটও নিলাম, কিন্তু যখন আমি লঞ্চে উঠতে গেলাম তখনও কিন্তু আমি দেখি কোনো লোক নাই। যখন আমি একটা সহযোগিতা কামনা করলাম, আমার পাশে একটা লোক বলল, ঠিক আছে তোমাকে আমি গেট থেকে বের করে দেই এবং চলো তোমাকে হোটেলে পৌঁছাই দেই। তখন আমি তার সাথে আসলাম, কিন্তু যখনই আমি নদীর ঘাটের সেই গেটটা ক্রস করলাম তখনই দেখি যে ওই লোকটা আমার কাছে নাই। ইভেন আমি যখন হোটেলে এসে তোমাদের অনেক ডাকাডাকি করলাম, যে হোটেলের দায়িত্বে যে হোটেল বয়গুলি আছে তারা কোনো আমাকে সাড়া দিল না। তখন দুইটা লোক এসে আমাকে বললো যে আপনি গেট ভুল করছেন, আপনি এই গেট দেন না এই গেট দিয়ে আসেন। তখন তাদের কথা আমি সাড়া দিয়ে আমাকে তারা কিভাবে সেই হাওড়া রেল স্টেশনে নিয়ে গেল। যাই হোক, আমার একটা সৌভাগ্য, আমি আল্লাহ পাকের ইচ্ছায় সেই দুর্ঘটনা থেকে রেহাই পেয়েছি এবং আল্লাহ পাক আমাকে রক্ষা করেছে। এই ছিল আমার জীবনের সাথে ঘটে যাওয়া ভৌতিক প্রথম ঘটনা।
আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। এখন যে ঘটনাটা শেয়ার করব সেই ঘটনাটা আমাদের কাছে এসেছে বাংলাদেশের বাইরের একটা এলাকা থেকে, বাইরের একটা দেশ থেকে আসছে। তো তার এই ঘটনা তার পুরো জীবনকে বদলে দিয়েছে। তো আলাদা হতে বাধ্য করেছে তার পরিবার থেকে তাকে। তার নাম মাসুদ রানা। তার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে টাঙ্গাইল আর গ্রামের বাড়ি হচ্ছে ধলাপাড়া। যাই হোক, ঘটনাটা শুরু হয় 2001 সালের ফেব্রুয়ারি মাসে। তখন তার বয়স 2 বছর অথবা 3 বছর। তার বাবা ছিল একজন পুলিশ, তাই চাকরির সুবাদে তারা সপরিবারে কুমিল্লায় চলে যায়। আর কুমিল্লার দাউদকান্দি মডেল থানার পাশেই তারা একটা বাসা নেয়। বাসাটা ছিল 2 তলা। মূলত ঘটনা শুরু ওই বাসা থেকেই। আর ওই 2 তালা বাসায় তার নিচে 2টা ফ্যামিলি থাকতো এবং তারা নিচে থাকতো এবং উপরে থাকতো একটা ফ্যামিলি এবং বাড়িওয়ালা। তো ভালোভাবেই দিন কাটছিল। এইভাবেই বাসায় 6 থেকে 7 মাস কেটে যায়। হঠাৎ তার আম্মু একদিন খেয়াল করে তাদের রুমের সামনে 4 থেকে 5 বছরের একটা বাচ্চা মেয়ে বসে আছে। তো ওনার আম্মু ওর নাম জানতে চায়, বলে হুরায়রা। আর কোথায় থাকে জানতে চাইলে বলে ওরা উপরের তলায় থাকে। এভাবে মেয়েটা প্রত্যেক দিন সকালবেলায় আসতো, তার সাথে খেলা করতো এবং জোহরের আজানের সময় চলে যেত। এভাবেই চলতে থাকে দিন। একদিন বাড়িওয়ালার স্ত্রী আসে তাদের রুমে বেড়াতে। তার আম্মু তার সাথে কথা বলার সময় মেয়েটার কথা জানতে চাইলে তিনি বলেন যে ওইরকম কোনো মেয়েই ওই বাসায় নেই। শুধু এই বাসায় না, আশেপাশের কোনো বাসায় এরকম নামের কোনো মেয়ে নাই। তার আম্মু কথাটা শোনার পর ঘাবড়ে যায়, কিন্তু আমলে নেয় না। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে তার পরদিন থেকে মেয়েটাকে আর দেখা যায় না। কিন্তু মেয়েটা যে সময় তাদের বাসায় আসতো ঠিক ওই টাইমটায় এই ভাইকে নাকি তার বাসায় খুঁজে পাওয়া যেত না। অনেক খোঁজাখুঁজির পর নাকি জোহরের আজানের সময় তাকে খুঁজে পাওয়া যেত। কখনো পাওয়া যেত রুমে, কখনো পাওয়া যেত বাড়ির ছাদে ঘুমন্ত অবস্থায়। তিনি এতক্ষণ কোথায় ছিলেন এটার কারণ জানতে চাইলে তিনি বলতো না, আমি হুরায়রার সাথে খেলছিলাম। এভাবে ঘটনাটা প্রত্যেক দিন ঘটতে থাকে। বিষয়টা নিয়ে তার আব্বু আম্মু খুব টেনশনে পড়ে যায়। একদিন তাকে এক কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। তিনি সব ঘটনা শোনার পর বলেন ওই মেয়েটা একটা পরী অথবা জিন ছিল। আর ওর আব্বু নাকি তাকে প্রত্যেক দিন ওর সাথে নিয়ে খেলা করার জন্য নিয়ে যায় আর কি। ওই কবিরাজ হুজুর বলে যে যত তাড়াতাড়ি সম্ভব বাসাটা চেঞ্জ করেন। তার 3 থেকে 4 মাস পর তারা আবারও তাদের হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইলে চলে আসে। তারপর থেকে আর কোনো ধরনের সমস্যা হয়নি। তিনি আস্তে আস্তে বড় হয় এবং আর সবাই বিষয়টা ভুলে যায়। কিন্তু তার আম্মু নাকি বলতো মাঝরাতে একা একা কারোর সাথে নাকি তিনি কথা বলতো এবং বিষয়টা কেউ আমলে নিত না। ভাবতো বাচ্চা মানুষ হয়তো ঘুমের মধ্যে কথা বলে। কিন্তু মূল ঘটনাটা ঘটে তার থেকে বহু বছর পর 2015 সালে। উনি তখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। একদিন বিকালবেলায় তারা বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছিল। কথা বলার মাঝে এক বন্ধু বলল, চলো আমরা ঘুরতে যাব। তো তিনি জানতে চান কোথায় যাব। ও বলে যে কক্সবাজার। তো তারা সেই কাজ পরদিন বাড়ি থেকে পারমিশন নিয়ে অনলাইনে কক্স টুডে হোটেলের একটা 3টা রুম বুক করে এবং শুক্রবার যথারীতি তিনি কক্সবাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেয়। হোটেলে পৌঁছাতে তারা রাত 11 থেকে 11:40 বেজে যায় এবং হোটেলে প্রবেশ করে যাবতীয় কাজ শেষ করে এন্ট্রি ফর্ম পূরণ করে সেই অফিস থেকে বের হতে যাবে। ঠিক তখনই পেছন থেকে কেউ ডাক দিয়ে তাকে বলে, স্যার আপনারা তো 3টা রুম বুক দিয়েছিলেন তাই না? তো তিনি বলেন হ্যাঁ, কিন্তু কেন? তখন উনি মুচকি এসে বললেন, স্যার আপনারা তো সিঙ্গেল রুম বুক করেছেন, ওখানে তো কাপল থাকার কোনো সিস্টেম নাই। উনি কিছুটা অবাক হয়ে বললেন, কাপল মানে? আমরা তো 3 জনই সিঙ্গেল, আপনি কাপল কোথায় পেলেন? তারপর তিনি ভালোভাবে লক্ষ্য করেন যে ওনার মুখের মধ্যে একটা ভয়ের ছাপ পড়েছে। মনে হয় উনি কোনো কিছু দেখে খুব ভয় পাচ্ছেন। তারপর ওই মাসুদ ভাই বললেন যে উনি লোকটা বললেন যে সরি, আমি হয়তো ভুল দেখেছি, আপনারা যেতে পারেন। আর কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন প্লিজ। আর কিছু না চিন্তা করে যে যার রুমের সাথে তারা চলে যায়। তো রুমে প্রবেশ করে ফ্রেশ হয়ে বিছানায় বসেছিল। এর মাঝে হঠাৎ দরজা নক করার শব্দ পায়। দরজা খুলে দেখে হোটেল বয়। তো মাসুদ ভাই বলে কি চাই? সেটা বলে, স্যার আপনারা কি খাবেন? তিনি বলেন 340-41 নম্বর রুমে আমার 2টা ফ্রেন্ড আছে, ওরা যা খাবে আমাদের জন্য তাই নিয়ে আসো। সেটা বললো, স্যার ওনারা তো বিরিয়ানি খাবে। তো মাসুদ ভাই বললো যে আমার জন্য নিয়ে আসো। কিন্তু মাসুদ ভাই একটা জিনিস খেয়াল করলো যে ছেলেটা যে কথা বলতেছে তার সাথে, কিন্তু অবাক দেশে তাকিয়ে আছে তার বিছানার দিকে। তখন হঠাৎ করে ছেলেটা বলে উঠলো, স্যার বিছানা তো সিঙ্গেল, আপনাদের থাকতে কোনো সমস্যা হবে না? তখন তিনি বললেন, থাকতে সমস্যা হবে মানে কি বলতেছো তুমি? ছেলেটা মুচকে এসে বলে, স্যার আপনারা ঘুরতে এসে কি ফ্লোরে ঘুমাবেন নাকি?
ছেলেটার কথা শোনার পর তিনি খুব অবাক হয়ে যায়, এ কি পাগলের মতো বলছে। তারপর ছেলেটা চলে যায়। কিছুক্ষণ পর খাবার আসে, খাবার খেয়ে তারা শুয়ে পড়ে এবং সারাদিন জার্নি যেহেতু করেছে শরীরটা বেশ খারাপ লাগছিল এবং কখন যে তারা ঘুমিয়ে পড়ে তারা ঠিক টের পায়নি। তার কিছুক্ষণ পর হঠাৎ করে ঘুম ভেঙে যায় মাথায় কারো আলতো হাতের স্পর্শে। চোখ খুলতে দেখে মাথার কাছে একটা মেয়ে বসা, তার পরনে ছিল একটা লাল শাড়ি আর চেহারাটা ছিল মায়াবী হাসিতে ভরা। তিনি কিছুটা ভয় পেয়ে বলে যায়, আপনি কি এখানে কি করেন, এখানে আসলেন কি করে, দরজা তো লক করা ছিল। তখন মেয়েটা বলে, আমার নাম হুরায়রা, আমাকে তুমি চিনতে পারোনি? নামটা শোনার পর কেমন জানি খুব পরিচিত লাগছিল, মনে হচ্ছিল নামটা তার খুব চেনা। মেয়েটা আরো বলে, তুমি আর আমি একসাথে কত সময় কাটিয়েছি, এত তাড়াতাড়ি ভুলে গেলে? তারপর আর তার কিছুই মনে নেই। যখন তার ঘুম ভাঙে তখন তিনি সুইমিং পুলের পাশে নিজেকে একটা চেয়ারে বসা অবস্থা আবিষ্কার করে। শরীরটা বেশ ভারী ভারী লাগছিল। হোটেলে ঢোকার সময় দারোয়ান তাকে দেখে বলে, স্যার আপনি আর ভাবি সেই যে রাত্রিবেলা রুম থেকে বের হলেন আর রুমে ঢুকলেনই না, বাইরে সময় কাটিয়েছেন নাকি? তুই ছোট মানুষ, তুমি বুঝতেছে না কি বলবে। তিনি কোনো জবাব না দিয়ে রুমে চলে যায়। সব ঘটনা তিনি বন্ধুদেরকে খুলে বলে। ওরা তার কথায় হেসে উড়িয়ে দেয়, বলে, ধুর বাদ দে, তোর মনের ভুল, মজা করতে আসছিস, মজা করে আজ এরা চিন্তা বাদ দে। আর তিনি রাতের কথা ভাবতে থাকে কি হচ্ছে তার সাথে। আর তখনই তিনি তার আম্মুকে ফোন দিয়ে সব ঘটনা বলে। তার আম্মু শোনার পর বলে, তুই তাড়াতাড়ি বাসায় এসে পড়। তারপর থেকে প্রত্যেক দিন মেয়েটা তার কাছে আসতো, কথা বলতো, সব সময় দেখতো। তার 1 সপ্তাহ পর তিনি বাড়িতে ব্যাক করে। আর এই 1 সপ্তাহ মা সবকিছু ভুলে যায়। একদিন রাতে তার মা তাকে ডেকে বলে, কি রে, তুই কার সাথে কথা বলিস? তিনি বললেন, কই, কার সাথে না, তোমা ফোন করেছিল, ওর সাথে কথা বলছিলাম। তোমা তার মামাতো বোনের নাম। তাই মা আর কিছু বলল না, তিনিও মাকে কিছু জানায়নি। এভাবে কেটে যায় 6 মাস। ভালোই কাটছিল সবকিছু, কিন্তু দিনে দিনে তার শরীরের অবনতি ঘটতে থাকে। এটা নিয়ে সবাই চিন্তায় পড়ে যায়। অনেক ডাক্তারের কাছে ঘুরেও কোনো কাজ হচ্ছিল না। একদিন সকালে ঘুম থেকে উঠে দেখে তার মা ভীষণ কান্না করছে। কারণ জানতে চাইলে বলে, তুই নষ্ট হয়ে গেছিস, তোকে আমার ছেলে বলে পরিচয় দিতে আমার লজ্জা লাগে। কথাটা শুনে তার মাথায় আকাশ ভেঙে পড়ে। তো পরে তিনি জানতে পারে সেদিন রাতে নাকি তিনি কথা বলছিল হুরায়ের সাথে, তার মা নাকি শুনতে পারে সব কথা এবং উপর থেকে যে আপনার ভেন্টিলেশনের জন্য যে খালি জায়গাটা উকি মারা যায়, সেখান থেকে তিনি দেখতে পায় যে তার ছেলের সাথে হুরায়েরা রুমের মধ্যে আছে। তো তখন তিনি বলেছিল, তোকে না বলেছি ওর সাথে কথা বলতে মানা করেছি তোকে। তারপর তিনি চলে যায় সেখান থেকে এবং পরবর্তী সময় তখন পরের দিন তিনি বাজারে যায়। বাসায় আসার পর দেখে তার মা নতুন একটা বালিশ দিয়ে তাকে বলে, আচ্ছা রাতে এটাতে ঘুমাবি। যথারীতি তিনিও শুয়ে পড়ে। ঠিক মাঝরাতে কারো প্রচণ্ড চিৎকারে তার ঘুম ভেঙে যায়। তাকে দেখে তিনি হুরায়রা তার বিছানার পাশে দাঁড়িয়ে কান্না করছে আর তাকে ডাকছে। বলছে, কি হয়েছে? বলে যে, আমি তো এখানে এসেছি, কিন্তু এটা কি? তো তিনি জানতে চাইলেন, কেন, কি হয়েছে এর মধ্যে? হুরায়রা বলে, তাবিজ। তো তিনি খুলে দেখতে পায়, হ্যাঁ আসলেই। তিনি বুঝতে পারে যে এটা তার মার কাজ। আর তিনি হঠাৎ করে হুরায়রার প্রতি আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। তখন সে বালিশটা ফেলে দেয়। তখন থেকেই যেন তার জীবনে নেমে আসে অভিশাপ। হুরায়রা চলে যায়। পরের দিন রাতের ঘটনা, তিনি ঘুমিয়েছিলেন, হঠাৎ স্বপ্নে দেখে তার কাছে কিছু মহিলা দাঁড়িয়ে আছে। তারপর তারা তাকে পালকির মতো কিছুতে বসায় আর পালকি থেকে বের হয়ে তিনি দেখেন তিনি অন্য জগতে বসে আছে। তিনি খুব অবাক হয়ে যায় এবং হুরায়রাকে দেখতে পায় কনে সেজে বসে আছে। তারপর আর তার কিছু মনে নেই। ঘুম থেকে উঠে দেখে তার হাতে মেহেদি লাগানো, গলায় একটা লকেট আর পায়ে তার আঙ্গুলে একটা আংটি। সেগুলো স্বর্ণ ছিল না কি ছিল এখনো পর্যন্ত তিনি বুঝতে পারেননি। তার মাকে তিনি সব বলে এবং পরে তিনি সেই হুজুরের কাছে নিয়ে যায়। হুজুরের সব শুনে বলে, যা ঘটে গেছে, এখন আর কোনো লাভ নেই। হুজুর একটা তাবিজ দেয় এবং সেটা সব সময় সাথে রাখতে বলে এবং সকাল বিকাল সেই তাবিজ মাঝে মধ্যে পাওয়া যেত না। পরের দিন রাতে হুরায়রা আসে আর বলে, তাবিজ করে কোনো লাভ নেই, কোনো শক্তি তোর থেকে আমাকে আলাদা করতে পারবে না। পরদিন হুজুর আসে, তার আম্মুকে বলে যত তাড়াতাড়ি সম্ভব ওকে বিয়ে করিয়ে দিতে পারেন। যদি কাজটা হয়, তার কথা মতো তার বিয়ে ঠিক হয় সেই মামাতো বোন তোমার সাথে। বিয়ের দিন ধার্য করা হয় শুক্রবার। সব কিছু ঠিকভাবে চলছিল। তার মাঝে বুধবার রাতে হুরায়রা এসে তাকে বলে দিয়ে যায়, ভালো করে বিয়ে করছিস, ভালো কথা, একা থাকতে পারবি না, এই বলে তিনি চলে যায়। কিন্তু সময়টা হলো শুক্রবার। তার মামা 5:43 মিনিটের দিকে তাকে ফোন দিয়ে বলে, খুব বেশি দিন আগের কথা না, শুধু কান্নার শব্দ পাই পাশ থেকে। কারণ জানার জন্য পরে জানা যায় যে তোমাকে পাচ্ছিল না, পরে তোমার মরদেহ পাওয়া যায় বাড়ির পেছনের বাগানে। কিভাবে মারা হয়েছিল সেটা বলছি না, সেটা বলা সম্ভব না।
তবে এতটুকু বলছি যে দেখার মতো মানে চেনার মতো অবস্থা ছিল না ডেড বডি। তখন তিনি বুঝে গেছেন এটা হুরায়রার কাজ, এবং তখন বাড়িতে সবার খুব অবস্থা খারাপ হয়ে যায়, শোকের ছায়া নেমে আসে। কিছুদিন পর হুরায়রা আবার আসে এবং বলছিল ভালো হবে না, তুই যাই করিস না কেন আমাকে ছাড়া তুই থাকতে পারবি না, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। এভাবেই কেটে যায় 3 মাস এবং হুরায়রা আর আসে না। তিনি একজনের কাছে সমাধান জানতে চাইলে তিনি বলেন, তুমি তাড়াতাড়ি দূরে চলে যাও, পারলে অনেক দূরে। তার 5 মাস পর তিনি সৌদি চলে আসে এবং বর্তমানে একটি ব্যাংকে কর্মরত আছে। এখন সমস্যা হচ্ছে না, এবং গত 6 মাস আগে তিনি বিয়ে করেছেন একটি ভারতের একজন মেয়ের সাথে, যে ওখানে জব করত, এবং ওখানেই আছেন এবং কোনো প্রবলেম হচ্ছে না, এখনও পর্যন্ত কোনো প্রবলেম হয়নি, আল্লাহর রহমতে ভালো আছেন। এবং তিনি এই ঘটনা শেয়ার করেছেন আমাদের কাছে। আশা করছি আপনাদের কাছে তার ঘটনাটাই ভালো লেগেছে এবং হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে কে কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি মেহেদি হাসান বলছিলাম। জি। আমি হচ্ছে বরিশাল থেকে আসছি। জবের পারপাসে আমি হচ্ছে রামপুরে থাকি। জি জি, আমি সরাসরি ঘটনা চলে যাচ্ছি। জি প্লিজ। তা এটা হচ্ছে আমাদের গ্রামে রাত 1:30 মেবি এরকম টাইম এক্স্যাক্টলি বলতে পারছিল না, আমাকে ঘটনাটা আব্বু শেয়ার করেছিল। আমার একটা আঙ্কেল ছিল পাশের বাড়ির, তো ওনার হচ্ছে বাসায় ঢুকতে হবে রাতের বেলা। তো আমাদের মেইন রোডটা, যেই রোডটা ছিল ওই রোডের হচ্ছে সামনে একটু চিপা রাস্তা, তারপর তাদের বাসা। তো আমার আঙ্কেল চিন্তা করলো কি যে এখান দিয়ে তো বাসা যাবে, তো সে দেখলো কি তার ডান পাশে যেখান দিয়ে ঢুকবে একটু সামনেই ডান পাশে একটা বুড়ি বসে আছে। বুড়ি হচ্ছে তার গেটাপের কারণে চুলগুলো সাদা ছিল, বসে আছে। চাঁদনি রাতে তো বোঝা যাচ্ছে যে এটা কোনো বুড়ি মহিলাই হবে। তো সে তাকে হচ্ছে দেখে একটু ঘাবড়ে গেল যে এটা কী আসলে রাতের বেলা। তো সে চিন্তা করলো যে আমি এখন কি করব, এটা তো হরর টাইপের, ওই প্যারানর্মাল টাইপের কিছু একটা হবে। তো সে চিন্তা করলো যে আমি কি দৌড়ে তার সামনে দিয়ে ওভারটেক করব নাকি পিছনে চলে যাব। তো রাসেল ভাই, আপনি জানবেন যে আমাদের গ্রামে বা আমরা যারা গ্রামে থাকি তারা ভাবি যে পিছনে গেলে ওরা হয়তো অ্যাটাক করবে আর কি, এরকম কিছু একটা। তো আমরা সাহস করে হয়তো সামনে দিয়ে যাওয়ার চেষ্টা করি। তো উনি সেম ওই কাজটাই করলো। উনি হচ্ছে ওনার সামনে দিয়ে দৌড়ে যাবে এরকম ভাবলো। তো চিন্তা ভাবনা করে সে এক দৌড় দিল, দৌড় দিয়ে সে চলে গেল তার বাসায় গিয়ে দরজা নক করলো। ছোটো বোন ছিল তার বাসায়, ছোটো বোনকে দরজা নক করে বলতেছে এই তাড়াতাড়ি দরজা খুল। তো উনি তখন এবার চিন্তা করলো যে তাহলে আমি যখন চলেই আসলাম তো বুড়িটা কোথায় একটু দেখি আমি। তো উনি কী করলো, আপনার পিছনে একবার তাকালো, দেখলো যে বুড়িটা ওনার পিছনে দাঁড়ায় আছে। তো উনি দেখা টোটালি সাথে সাথে সেন্সলেস হয়ে গেল চিৎকার দিয়ে। তো তারপর তো বোন আসলো, দরজা খুললো ভাইয়া চিৎকার শুনে। তো তাকে ঘরে নিল। তার 2 দিন জ্বর ছিল, প্রচণ্ড জ্বর। তো জ্বরের পরে সে 2 দিন পরে রাসেল ভাই সে মারা গেছে। তো এটা হচ্ছে রাসেল ভাই যখন আমি ছোট, আমি আব্বু আমাকে এই ঘটনাটা বলেছিল। তো আমি বড় হওয়ার পরে যে ঘটনাটা পরে হলো যে আমার এক দাদা ছিল, ওই বাড়িরই দাদা, ওনার হচ্ছে যে মারা গেছে, আমি যখন ছোট তখন তার কাকা হয় সম্পর্কে আমার দাদা। তো উনি হচ্ছে মারা গেছে। তো আমি সেই জানাজায় গিয়েছিলাম। জানাজাটা মারা যাওয়ার পরে তার কবরটা দিয়েছিল রাসেল ভাই যে মেইন রোডটা, ওই রোডের কর্নারটাতেই। হ্যাঁ, তো উনি হচ্ছে মারা যাওয়ার পরে কবরটা জানাজা শেষ, তার 2 দিন পরে দেখা গেল কি যেইখানে কবরটা দেওয়া হয়েছে ওই রাস্তাটা হচ্ছে আপনার ভেঙে যায়। আপনি ঠিক করানো হয়, আবার 2 দিন যায়, আবার ভেঙে যায়। তো তাতে গ্রামবাসী খুবই টেনশনে পড়ে গেল যে কি রাস্তাটা এরকম ভেঙে যায় কেন। তো কি হলো, এতে
সমাধান হলো না। তারপর হচ্ছে যেই হচ্ছে রাতে একা 8:30 হোক, রাত 9টা হোক, 10টা হোক, 12টা হোক, যেই যাক কাউকে হচ্ছে কেউ একজন থাপ্পড় দিবে, কেউ একজন ধাক্কা দিবে, কেউ একজন মাথায় কিছু থাকলে সেটা টান দিয়ে ফালাই দিবে। তো যাই হোক, এরকম করতে করতে এখন আর কেউ একা যেতে পারছে না ওই রাস্তাটা দিয়ে। এমন একটা মানে হরর রাস্তা হয়ে গেছে রাসেল ভাই। তো যাই হোক, তো এরকম হচ্ছে যে সবাই 2-3 জন একসাথে যাবে, 1-2 জন যাবে না। তো যেটা মারাত্মক হয়েছিল, আমার কাকা তারা 5-7 জন হচ্ছিল ওই রাস্তা দিয়ে আসতেছিল। তো আমার কাকা ছিল মাঝখানে, সবার মাঝখানে, তারও শরীর টরীর স্বাস্থ্য অনেক ভালো। তো তাকে কি, তার কাছে মনে হলো কি উপর থেকে কেউ তাকে ধাক্কা দিয়ে কি মাটিতে বসাই দিয়েছে। তো এইটা এত লোকের মাঝখানে এটা করলো, সে অনেক ভয় পেল, তার অবস্থা খুব খারাপ ছিল। তো ওই সময়টা হয়েছে কি আসলে আমার সাথে যেটা হয়েছে, আমিও ব্যাপারটা ভয় পাইতাম যে আমি কীভাবে এখন এই রাস্তা, আমি ওই বাজারে হচ্ছে ওই রাস্তায় আমাদের বাজারে যেতে হয়, বিকালে যেতাম, রাতে ব্যাক করতাম। তো আমি প্রতিদিন কী করতাম, আয়সা ওই রাস্তায় আসার আগে এক জায়গায় দাঁড়াইতাম, কেউ আসতো, তারপর হচ্ছে আমি ওখানে যেতাম। তো একবার কি হলো, আমি আসবো, কোনো লোক পাচ্ছিলাম না, আমি দাঁড়ায় আছি। তো অনেকক্ষণ কেউ আসতেছে না, আমি টেনশন করতেছি যাবো কীভাবে যাবো। তো কতক্ষণ পর দেখলাম কি যে একটা বুড়া লোক, বুড়া না, জাস্ট একটা সাদা কাপড় পরা, মাথায় টুপি, একটা লোক আসতেছে। তো আমি একটু সাহস পেলাম নর্মালি, রাসেল ভাই যে এখন তো যাওয়া যাবে, তাহলে ভালোই হয়েছে। তো আমি কি করলাম, ওই এক পলক তাকায় হাঁটতেছি তাড়াতাড়ি করে, যে রাস্তাটা ওই কর্নারটা ক্রস করব। তো আমি হাঁটতেছি, হঠাৎ করে চোখ পলক ফেলাইলাম, দেখলাম লোকটা নাই। তো আমি সাথে সাথে ভয় পাইলাম যে আমার তখন গেলেই আমাকে ধরবে। তা আমি আবার পিছনে দৌড় দিয়ে ব্যাক করে আগে যে জায়গায় ছিলাম সেই জায়গায় দাঁড়ায় আছি। তো কিছুক্ষণ দাঁড়ার পরে এখন তো ভয় আরও বাড়ছে। তো কিছুক্ষণ পর হইলো কি রাসেল ভাই, পিছন থেকে একজন লোক আসলো, তার ড্রেস আপ হচ্ছে পাঞ্জাবি, টুপি মাথায় না, সে নর্মালি পাঞ্জাবি পরা বা টুপি নাই, আমি লোকটাকে চিনি না, তখন আমি ক্লাস 9-এ। সে এসে বলতেছি কি এখান দিয়ে যাওয়া সেই কারণে দাঁড়িয়ে আসো? আমি বললাম হ্যাঁ। বলে ঠিক আছে চলো, সমস্যা নাই, আমি আছি তোমার সাথে। আমি বললাম ঠিক আছে চলেন, আগাই দেন। তো উনি বললো আসলে এখানে হয় সমস্যা, আসলে সবাইকে তো করে না, ওইটা তুমি ছোট মানুষ, তোমার ভয় পাওয়ার দরকার নেই। আমি তারপর সে পার করে দিয়ে চলে গেল। তো আমি বাসায় গেলাম, বাসায় যে ভাবতেছি আসলে তাহলে আমার সাথে কে ছিল, আমি তাকে চিনি না, জানি না, বিষয়টা আমি বুঝতে পারছি লোকটা কে, আমাকে কি হেল্প করলো, ভয় পেয়েছি, আমি বুঝতে পারলাম। ভাই থ্যাংক ইউ।